আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। ওকে, ঠিক আছে। তো আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং ভিডিও ঠিকঠাক মতো সবাই দেখতে পাচ্ছ। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের ষষ্ঠ ক্লাসটা করব। তো এর আগের ক্লাসে আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা এবং সংঘর্ষ এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে 7 নম্বর ক্লাস না, আজকে মেবি 6 নম্বর ক্লাস, কি তাই না? বলো তো, ঠিকঠাক আছি তো? আজকে তো 6 নম্বর ক্লাস হওয়ার কথা। হ্যাঁ, 6 নম্বর। তো আজকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে আবার আলোচনা করব, কিন্তু আজকে আর একমাত্রিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব না। আজকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব। যে টপিকটা তোমাদের দ্বিমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতার দ্বিমাত্রিক ক্ষেত্র, এটা একেবারে তোমাদের নতুন। তোমরা কিন্তু 9-10-এ ভরবেগের সংরক্ষণশীলতার যে ম্যাথগুলো করে আসছো সেগুলো হচ্ছে একমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতা। তো আজকের ক্লাসে আমরা দ্বিমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতার ম্যাথ করব। ওকে, ক্লিয়ার? শুধু অডিও দেখা যাচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে। তুমি একটু মোবাইলটা আর একটু কানেকশনটা ঠিক করে নাও, বের হয়ে আবার ঢোকো, তাহলে ঠিকঠাক দেখতে পারবা। ওকে, তো চলো শুরু করে দিই। আমরা আজকে নিউটনিয়ান বলবিদ্যার 6 নম্বর ক্লাসটা করব এবং আমরা আজকে ভরবেগের সংরক্ষণশীলতার দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, দ্বিমাত্রিক ক্ষেত্রের আলোচনা এটা করতে গেলে আলাদা যে কোনো হিসাব নিকাশ বা সূত্রের কোনো ডেরিভেশন লাগবে এমনটা না। তুমি যদি একমাত্রিক হিসাব পারো তাহলে তুমি দ্বিমাত্রিকের হিসাবটাও পারবা। একমাত্রিক হিসাব যদি আমরা পারি, আমরা যদি লিনিয়ার ক্ষেত্রের হিসাব এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এই দুই অক্ষ বরাবর হিসাব পারি, তাহলে আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রের হিসাবটাও পারবো। কিভাবে হিসাব করব? আমরা দুইটা অক্ষে উপাংশে বিভাজন করে নিব। ভেক্টর অধ্যায়ে আমরা উপাংশ বিভাজন শিখছি, তাই তো? তাহলে কোনো একটা ধরো বেগ, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো। তো তাহলে বস্তুর ভর তো গিভেন থাকবে। তাহলে বেগটাকে আমরা দুইটা উপাংশে ভেঙে নিব। একবার এক্স অক্ষ বরাবর উপাংশে ভাঙবো, ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাঙবো। দেন আমরা এক্স অক্ষ বরাবর একবার ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো, আর একবার ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো। তাহলে একবার এক্স অক্ষ বরাবর এবং একবার ওয়াই অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র খাটাইতে পারি, তাহলে দ্বিমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতার যে ক্ষেত্র বা যে প্রবলেমগুলো আছে সেইগুলো আমরা সলভ করতে পারবো। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? হ্যাঁ, আমার রাগ কমে গেছে। এই যে রাগ কমে গেছে বলেই তো তোমাদের আবার পড়াইতে চলে আসছি। তো চলো শুরু করি। তো প্রথমে 1 নম্বর ম্যাথ, এটা আমাদের বলতেছে 5 কেজি ভরের একটি বস্তু, 5 কেজি ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটি 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলে গেলে 30 ডিগ্রি কোণে চলে গেলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলে গেলে অপর বস্তুটি কত বেগে কোন দিকে যাবে? কত বেগে কোন দিকে
যাবে, অপর বস্তুটি কত বেগে কোন দিকে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্রশ্নটা, ঠিক আছে? তাহলে আমরা চিত্রটা আঁকি। 5 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ। তো বস্তুটা এক্স অক্ষ বরাবর কত বেগে এসে, এক্স অক্ষ বরাবর 5 কেজি ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর, বেগটা লিখে নেই সরি, এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে এসে, 2 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? এটা মিস হয়ে গেছে। 5 কেজি ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে এসে 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কার পরে 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে, 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে, আমি বেগ দুইটা মিস করে গেছি, বেগ দুইটা একটু লিখে নাও। তাহলে 5 কেজি ভরের বস্তুটি কত বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর যায়, গিয়ে সে সামনে আরেকটা বস্তু দেখছে, সেই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি। এই বস্তুটা স্থির ছিল, 3 কেজি ভরটা স্থির ছিল, একে ধাক্কা দেয়। এবার কি বলছে, ধাক্কার পরে 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে গেছে। তো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে এদিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে, যে কোনো একটা দিকে ধরো গেছে। তাহলে এক্স অক্ষের সাথে আমি ধরে নিলাম যে 30 ডিগ্রি কোণ করে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে ধরো এই দিকে চলে গেছে, এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা আমাদের এক্স অক্ষ ছিল, তাই তো? তাহলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে কত বেগে চলে গেছে 5 কেজি ভরের বস্তুটি, 5 কেজি ভরের বস্তুটি কত বেগে চলে গেছে, 1 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। তাহলে অপর বস্তুটি মানে 3 কেজি ভরের বস্তুটি, সেইটা কত বেগে কোন দিকে যাবে। এটা হচ্ছে কেরামের গুটির মতো। তোমরা কেরাম খেলছো না? তো কেরাম খেলছো, দেখো কেরামের যে গুটিগুলা, ধরো এই একটা গুটি আর এই একটা গুটি, তো এইটা ওইটার দিকে ছুঁড়ে দিছো, এইটা গিয়ে ওইটাকে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে দেখবা, ধাক্কা দেওয়ার পরে এটা হচ্ছে কেরামের যে তলটা, বোর্ডের তল, দেখবা দুইটা গুটি এভাবে 2 দিকে চলে যায়, এভাবে 2 দিকে চলে যায়। তাহলে ধাক্কা দেওয়ার পরে এইটা যদি এই দিকে চলে যায়, তাহলে এইটা এইদিকে চলে যাবে, অথবা এইটা যদি এইদিকে চলে যায়, তাহলে এইটা এইদিকে চলে যাবে। দেখো একই সরল রেখায় যায়নি, একই সরল রেখা যায়নি। তাহলে ক্ষেত্রটা কেমন ক্ষেত্র? একমাত্রিক ক্ষেত্র না, দ্বিমাত্রিক ক্ষেত্র। যদি একই সরল রেখায় যাইতো তাহলে একমাত্রিক ক্ষেত্র হইতো, কিন্তু সেটা হয়নি। তাহলে এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ক্ষেত্র। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার দ্বিমাত্রিক কেস। তো আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করতে চাইতেছি, কথা কি বুঝছো? তাহলে এই 3 কেজি ভরের বস্তুটা, একটু কমন সেন্স খাটাও তো, 3 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাইতে পারে? ওই যে কেরামের গুটির কথা বললাম, যে একটা গুটি গিয়ে আরেকটা গুটিকে ধাক্কা দেওয়ার পরে দুইটা এভাবে 2 দিকে চলে গেছে। তাহলে 5 কেজি ভরটা এদিকে চলে গেল, আর 3 কেজি ভরটা এদিকে চলে যাবে। 3 কেজি ভরটা ধরো এদিকে চলে যাবে, এই যে 3 কেজি ভরটা এদিকে চলে যাবে। কি ক্লিয়ার? 3 কেজি ভরের বস্তুটা এদিকে চলে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে 3 কেজি ভরের বস্তু হচ্ছে এটা হচ্ছে 3 কেজি ভরের বস্তুটা। তাহলে কত বেগ নিয়ে গেল, এই বেগের মানটা আমাদের বের করতে বলছে, এবং কোন দিকে গেল, মানে কত কোণে গেল। তো ধরো এক্স অক্ষের সাথে থেটা কোণে গেল, তাহলে থেটা কোণটা এবং এই বেগটা আমাদের বের করতে হবে। কি ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ক্ষেত্র। তো ভরবেগের সংরক্ষণশীলতার দ্বিমাত্রিক কেস। তো বলছি একমাত্রিক ক্ষেত্র যদি তুমি পারো তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্র পারবা। তাহলে বেগগুলাকে দুইটা অক্ষে উপাংশে বিভাজন করে নাও, এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে উপাংশে বিভাজন করে নাও, ম্যাথ সলভ। তো চলো শুরু করি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশে আমরা বিভাজন করে নিব। দেখো ভাই, এই বেগটা এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এই ভরটাকে আমরা বলি m1, এর বেগটাকে বলি u1। এটা এক্স অক্ষ বরাবরই আছে, একে আর কি উপাংশে বিভাজিত করবা বলো তো? এই বেগের তোমরাই বলো, উত্তর দাও। এই বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ কত আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? u1 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 0, কারণ এতে এক্স অক্ষ বরাবরই আছে, ওয়াই অক্ষ বরাবর তো নাই। আর এর তো ভাই বেগ 0, এ তো স্থির। তাহলে এটা হচ্ছে m2 ভরের বস্তু, আর এর বেগ তো 0, u2 হচ্ছে 0। এবার এটা m1 ভরের বস্তু, দেখো এই যে তার শেষ বেগ, এটা হচ্ছে v1। v1কে এইবার আমরা দুইটা উপাংশে ভাঙবো। তাহলে v1কে দুইটা উপাংশে ভাঙলে এই দিক বরাবর একটা উপাংশ আর এই দিক বরাবর একটা উপাংশ। এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে v1x 1 cos 30 ডিগ্রি, বুঝছো? এই কোণটা 30 হলে এটা 30 অনুরূপ কোণ। আর 1কে দুইটা উপাংশে ভাঙবো, তাহলে 1 cos 30, আর এইটা বরাবর হবে 1 sin 30। তাহলে এটা v1y, v1 এর y অক্ষ বরাবর উপাংশ, তাহলে এটা হবে 1 sin 30। যার সাথে কোণ থাকবে সেই দিক বরাবর হবে cos, আর যার সাথে কোণ থাকবে না সেই দিক বরাবর হবে ওই কোণের সাইন। কি ক্লিয়ার? তাহলে এবার আসো, এইটাকে যদি দুইটা উপাংশে ভাঙি, এইটাকে আমরা তাহলে v2 বলি, এই যে এই বেগটা তাহলে v2, তাহলে এইটা হবে v2 এর x অক্ষ বরাবর উপাংশ, আর এই দিক বরাবর হবে
v2 এর y অক্ষ বরাবর উপাংশ। এই যে এটা যদি v2 হয় x অক্ষ বরাবর y অক্ষ বরাবর উপাংশ, y অক্ষ বরাবর উপাংশটা দেখো নিচের দিকে। কি ক্লিয়ার? অনেকে এটাকে উপর নিচ এরকম ভাবতে পারে যে উপরের দিকে নিচের দিকে, এটা কিন্তু একটা তলে আছে। এই বোর্ডটাকে ধরে এইভাবে তলে নিয়ে আসি, মানে ঘটনাটা এরকম, এই যে ঘটনাটা এরকম একটা তলে ঘটতে পারে যে একটা গুটি, এই একটা বস্তুকে গিয়ে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে একটা এইদিকে চলে গেছে, তার একটা এইদিকে চলে গেছে। বুঝতে পারছো? তো ওই জিনিসটা বোর্ডে আমি এইভাবে আঁকছি। তো এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে এই v2 এর মান এবং এই কোণটা থিটার মান বের করতে হবে। তো এই কোণটা থিটা হলে তো এই কোণটাও থিটা। তো বলো তো আমরা পারবো না বের করতে? আমরা একবার x অক্ষ বরাবর উপাংশ কাটাবো আর একবার y অক্ষ বরাবর উপাংশ কাটাবো, ম্যাথ সলভ। তো চলো লিখে ফেলি। x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই। তো আমরা সংক্ষেপে লিখতেছি x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই। এইটুকুর মধ্যেই বাংলা কথা ঢুকে গেছে। ক্লিয়ার? এবার তুমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা লেখো, তো নরমালি সূত্রটা লেখো, তুমি জাস্ট নরমাল সূত্রটা লেখো। তুমি কি লিখবা? দুইটা বস্তুর মধ্যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ওকে, এবার কোন অক্ষ বরাবর? বলো কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। তাহলে এই যে বেগগুলো আছে না, u1 u2 v1 v2, তার নিচে ছোট্ট করে x লিখে দাও, কারণ বোঝাইতে হবে না তুমি x অক্ষ বরাবর নিছো। তাহলে এটা x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর এবং x অক্ষ বরাবর হয়ে গেল। এইবার চিত্র তোমার সাথে কথা বলবে। চিত্রটা যদি তুমি প্রশ্ন পড়ে আঁকতে পারো, তাহলে এবার চিত্র থেকে মানগুলা নিয়ে এখানে বসাবা। তো চলো বসাই। তাহলে প্রথম এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। তাহলে তার বেগটা কত? x অক্ষ বরাবর বেগ। তো এর বেগটা পুরোটাই x অক্ষ বরাবর, এটা পুরোটাই x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর এর কোনো উপাংশ নাই। তাহলে 5 গুণ 2। এবার m2 হচ্ছে 3 কেজি আর u2 এটা হচ্ছে 0। এর তো এত স্থির, তো এর x অক্ষ বরাবর বেগও 0, y অক্ষ বরাবর বেগও 0। এবার m1 এর মান 5 কেজি, v1x দেখে কাজ, এই যে v1x, তাহলে 1 cos 30, এটা হচ্ছে m2 হচ্ছে 3 কেজি, এটা m2 3 কেজি আর v2x এইটাই তো আমরা জানি না, এইটাই তো আমরা বের করতে চাই। তাহলে এখানে দেখো সবই জানা, একমাত্র অজানা হচ্ছে v2x। তাহলে এটা কি হিসাব করে বের করা যাবে না ক্যালকুলেটরে? বলো তো, চলো বের করি। 5 দুগুণে 10, 10 বিয়োগ হচ্ছে 5 গুণ cos 30, এটা বিয়োগ হবে, ভাগ হবে 3। তোমরা একটু হিসাবটা দেখিও। তাহলে এটা হচ্ছে 1.889 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে v2x, অর্থাৎ x অক্ষ বরাবর এই বস্তুটার 3 কেজি ভরের বস্তুটার বেগের উপাংশ। ওকে ডান। এইবার আসো y অক্ষ বরাবর। তাহলে সেম একইভাবে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই। তো y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা তুমি আগে মূল সূত্রটা লিখে ফেলবা। অনেকে না এই লাইনটা লিখতে পারে না, এই লাইনটা লিখতে গিয়ে মনে করো কলম কাঁপাকাঁপি শুরু করে দেয়। তো কলম কাঁপাকাঁপির কোনো কাহিনী নাই, তুমি নর্মালভাবে সূত্রটা লিখবা। m1u1 এই যে আমার মতো কম পারলে এভাবে লিখবা, m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এইবার নিজেরা জিজ্ঞেস করবা কোন অক্ষ বরাবর লিখতে চাও? y অক্ষ বরাবর। ওকে, তাহলে বেগগুলাকে y অক্ষ বরাবর উপাংশ বোঝানোর জন্য নিচে ছোট্ট করে y লিখে দিবা, এই যে u2y v1y v2y। এইবার সবাই একটু বোর্ডে দেখো তো, দেখো 5 গুণ 0 কেন হইল? বলো 5 গুণ 0 কেন হইল? এই বস্তুটার y অক্ষ বরাবর বেগ, এর বেগটা তো x অক্ষ বরাবর, তো y অক্ষ বরাবর এর তো বেগের কোনো উপাংশ নাই। যদি ম্যাথমেটিক্যালি উপাংশ নিতেও চাও তাও তুমি পারবা না। কেমনে? দেখো এটা হচ্ছে 2, তো আমি যদি বলি এই দিক বরাবর উপাংশ কত? 2 cos 0, কারণ এদিকের সাথে তো এর কোণ তো 0, তো 2 cos 0, আর এদিক বরাবর উপাংশ 2 sin 0। এই যে যেমন এটা 1 cos 30 1 sin 30, তাহলে যদি এই দিক বরাবরই যদি এই v1টা থাকতো, তাহলে আমরা এই দিক বরাবর বলতাম 1 cos 0 আর এই দিক বরাবর হইতো 1 sin 0। তো sin 0 তো 0ই, sin 0 কত? 0। ঠিক আছে, কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল 0। এবার m1 পাস v1y হচ্ছে sin 30। m2 এর মান হচ্ছে 3 v2y, এটা আমাদের বের করতে হবে। অতএব v2y এটা সমান 5 sin 30 ভাগ হচ্ছে 3। 0 পয়েন্ট মাইনাস, অবশ্যই মাইনাস, এই মাইনাসের কিন্তু বহুত মিনিং আছে। দেখি তোমরা মাইনাসের মিনিংটা একটু বোঝার ট্রাই করো তো দেখি। ওকে, বেগ পেয়ে গেলাম। বলো মাইনাসের মিনিংটা কি? আমি বুঝি না, আমার বুঝাও।
তোমাদের তো অনেক বুঝাইছি, দেখি তোমরা আমার বুঝাও মাইনাসের মিনিংটা কি, ঘটনা কি, মাইনাস কেন আসলো। ইয়েস, অপোজিট দিকে, অর্থাৎ এই বস্তুটা যদি এদিকে যায় তাহলে এই বস্তুটা এদিকে যাবে। অর্থাৎ v1y যদি পজিটিভ হয় তাহলে v2y নেগেটিভ হবে, অর্থাৎ এ যেদিকে গেছে এ তার উল্টা দিকে যাবে। কি কথা বুঝছো? যে ক্যারামের গুটি একটা এদিকে গেলে আর একটা এইদিকে যাবে, এই কারণে এটা অবশ্যই মাইনাস আসতে হবে, আসছেও তাই। কি ক্লিয়ার? তাহলে এবার আমাদের টার্গেট তো ছিল v2 বের করা। তাহলে তুমি বলো এইটা যদি তুমি পাও, এইটা যদি তুমি পাও, v2 পাবা না? v2 তো এই দুইটার লব্ধি, কারণ এই v2 এর উপাংশ এই দুইটা, তাহলে এই দুইটার লব্ধি হচ্ছে v2। তাহলে এবার আমাদের v2 বের করতে হবে। তাহলে v2 ইকুয়াল টু রুট ওভার v2x স্কোয়ার প্লাস v2y তার স্কোয়ার। এবার রুট ওভার মান বসাই দিই, 1.889 তার স্কোয়ার আর মাইনাস 0.8333 তার স্কোয়ার। বলো উত্তর, বলো উত্তর বলো। 2.06। ওকে, আমাদের বিশ্বাস করলাম 2.06 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে বস্তুটার বেগ। কোন দিকে যাবে বলো, কোন দিকে যাবে? 5 গুণ 0 হলো কেন? এতক্ষণ তো তাই বুঝালাম যে 5 গুণ কেন 0 হলো, কারণ এখানে এই বেগটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগ 0। ঠিক আছে, ভালো করে শুনো কথা, মিস করো না। তো এই কোণটা আমাদের দরকার। এবার বলো এই কোণটা কেমনে বের করা যাবে? এই কোণটা কেমনে বের করা যাবে? পিথাগোরাস। ঠিক আছে, এই কোণটা কেমনে বের করা যাবে? পিথাগোরাস। ঠিক আছে, দেখো এই যে এই v2y-টাকে তুলে নিয়ে এখানে বসালাম, বসানো যায়? এটা v2y, এটাকে তুলে নিয়ে এখানে বসানো যায়, v2y এটা বসানো যায়। তাহলে এই কোণটা বের করতে চাই, tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, শেষ। তাহলে tan θ ইকুয়াল টু v2y ডিভাইডেড বাই v2x, হ্রাসের মতো, হ্রাস করছি না আমরা, তার মতো। তাহলে tan θ এটা ইকুয়াল টু v2y v2x। তাহলে θ ইকুয়াল টু tan ইনভার্স v2y ডিভাইডেড বাই v2x। একবার মান বসাই দিই, v2y এর মান হচ্ছে মাইনাস 0.833 ডিভাইডেড বাই 1.889। তাহলে এখান থেকে থেটার মানটা বের করে নিতে হবে। তাহলে থেটা ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস 0.833 আর 1.889। দেখো কোণের মানটা আসছে হচ্ছে মাইনাস 23.80 ডিগ্রি। কেন মাইনাস আসছে? মাইনাসটা এসে কি বুঝাচ্ছে? মাইনাসটা এসে বুঝাচ্ছে যে এ যেদিকে গেছে 30 ডিগ্রি, ওটাকে আমি পজিটিভ বলছিলাম, ও যেদিকে গেছে এ তার অপোজিট দিকে। ও যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে যায়, 5 কেজি ভরের বস্তু যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে যায়, তাহলে 3 কেজি ভরের বস্তুটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে গেছে, এইটা বুঝাচ্ছে যে অপোজিট দিকে গেছে। এটা তোমাকে বুঝাই দিবে, তুমি বুঝবা না, তোমাকে জোর করে বুঝাই দিবে। কেন তুই বুঝবি না? তোর বুঝতে হবে, এরকম ভাবে বুঝাই দিবে ম্যাথ। এটাই হচ্ছে ম্যাথের কাজ। তাহলে কথা কি বুঝলা? এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতা। যে একমাত্রিক পারে তার কাছে দ্বিমাত্রিক কোনো ব্যাপারই না। ওকে, ঠিক আছে, ওকে ক্লিয়ার। এইবার শোনো, এই ম্যাথটা আর একটা সহজ নিয়মে করানো যায়। মনে করো যে খুবই স্মার্ট যারা, তারা কিন্তু আরো একটা সহজ নিয়মে করবে। খুবই অ্যাডভান্স যারা, তারা কিন্তু আরো একটা সহজ নিয়মে করবে। সেই সহজ নিয়মটার নাম হচ্ছে ভেক্টর মেথড। এই যে একজন বলছে, এমডি শাহরিয়ার অলরেডি বলে ফেলছে ভেক্টর মেথড। এমডি বাপ্পি আহমেদ বলছে ইয়েস ভেক্টর মেথড, আই জে ক্যাপ, হ্যাঁ আই জে ক্যাপ, এই যে মেথড, হ্যাঁ। তাহলে ভেক্টর মেথডে করলে এটা কিন্তু এক লাইনে হয়ে যায়। এখানে 2 লাইন করা লাগছে, 2 লাইন না, আসলে 4 লাইন করা লাগছে। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, মানে 4টা স্টেপ ছিল। ঠিক আছে, 4টা স্টেপ ছিল। বাট আমি যদি ভেক্টর মেথডে করি তাহলে স্টেপ হবে একটা। এখানেই তো ভেক্টর মেথডের সার্থকতা, এখানেই ভেক্টর অধ্যায়ের মজা। তোমাকে সবাই কিন্তু এভাবে শেখাবে না, ভেক্টর মেথডটা সবাই কিন্তু বলবে না। সবাই কিন্তু নর্মালি তুমি বিভিন্ন বইতে, গাইডে, টেস্ট পেপারে সব জায়গায় এই মেথডটা পাবা। তো আসো তো দেখি আমরা ভেক্টর মেথডে ম্যাথটা একটু করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে অর ভেক্টর প্রসেস, ভেক্টর মেথড বা ভেক্টর প্রসেস। তাহলে আসো দেখি কি ছিল, একটু চিত্র এঁকে ফেলি ছোট্ট করে। 5 কেজি ভরের বস্তু এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে এসে 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে দেয় ধাক্কা। ধাক্কা দেওয়ার পরে 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে গেছে। কত বেগে চলে গেছে? 1 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে। কোন বস্তুটি? 5 কেজি ভরের বস্তুটি। তাহলে অপর বস্তুটি 3 কেজি ভরের বস্তুটি কত বেগে কোন দিকে যাবে? এটা হচ্ছে 3 কেজি ভরের বস্তুটি, এর বেগটা আমরা বের করতে চাই v2। ঠিক আছে, এটা আমরা বের করতে চাই। তাহলে আসো, এটা আমাদের m1, এটা আমাদের u1, এটা আমাদের m2 আর u2 হচ্ছে 0। এটা আমাদের m1
আর এটা আমাদের V1, এইটা আমাদের M2, এইটা আমাদের V2। এই V2টা আমরা বের করতে চাই এবং এই কোণটা আমরা বের করতে চাই, থিটাটা আমরা বের করতে চাই, তাই তো? ক্লিয়ার? তো দেখো এবার আসো, আমরা ভেক্টর মেথডে হিসাব নিকাশটা করতে চাই, ভেক্টর মেথডে। তো তুমি আমাকে এই বেগটাকে একটু ভেক্টর মেথডে লিখে দেখাও তো। এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 1 মিটার পার সেকেন্ডে, এইটা হচ্ছে V1। এইটাকে একটু ভেক্টর মেথডে লিখে দেখাও, তোমার এত কিছু দেখতে হবে না, তুমি এইটাকে একটু আমাকে ভেক্টর মেথডে লিখে দেখাও। তাহলে এই যে দুটো উপাংশ ভেঙে ফেলবা এইভাবে, দুটো উপাংশ, তাহলে এই দিক বরাবর যে উপাংশটা সেটা 1 cos 30, তাই তো? আর এই দিক বরাবর যে উপাংশটা সেটা 1 sin 30, তাই তো? তাহলে আমি যদি এই বেগটা কোনটা V1, হ্যাঁ V1 কে যদি আমি ভেক্টর মেথডে লিখি, এই যে ভেক্টর মেথড V1, তাহলে কি লিখবো বলো? দেখো এখন কিন্তু V1 আর নাই, এটা আর নাই, একে আমি দুটো উপাংশে এভাবে দুটো উপাংশে ভেঙে ফেলছি। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, এটা লিখতে পারি না 1 cos 30 i ক্যাপ, কারণ x অক্ষ বরাবর, প্লাস 1 sin 30 j ক্যাপ। বলো V1 কে আমি এভাবে লিখতে পারি কিনা? ঠিক আছে, এমডি বাপ্পি বলছে হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড। হ্যাঁ, এর আগে আরেকজন বলছে নাফিসা খন্দকার। হ্যাঁ, তাহলে আমরা এভাবে লিখতে পারি না? এটা বুঝছো তুমি? বলো এটা বুঝছো? 1 cos 30 i ক্যাপ আর 1 sin 30 j ক্যাপ, এটা বুঝছো? এটা বুঝলে সব বুঝে গেছো, ঠিক আছে? এটা বুঝলে সব বুঝে গেছো, ক্লিয়ার? তাহলে আসো এইবার তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো। তাহলে এবার ডাইরেক্ট এক লাইন ভেক্টর মেথডে m1 u1, এই যে ভেক্টর, প্লাস m2 u2 ভেক্টর ইকুয়াল টু m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর, এই যে সমান চিহ্নের এই পাশেও ভেক্টর ওই পাশেও ভেক্টর, ঠিক আছে? তাহলে এবার আমরা মান বসাই দিব। হ্যাঁ, বলো তো ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। কেন? ভরবেগ তোমাদের আমি শিখাইছি ভেক্টর অধ্যায়ে, p ইকুয়াল টু mv, ভর স্কেলার কিন্তু v গুণ হচ্ছে ভেক্টর। তাহলে স্কেলার মানের সাথে ভেক্টর যদি গুণ হয় তাহলে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা তো ভেক্টর হবেই, ফলাফলটা কি হবে? ভেক্টর তো হবেই, এটা তো আমরা জানি। তার সমান বসাবো 5। দেখো এদিকে তাকাও, বলো এই কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে u1 কে ভেক্টর মেথডে লিখো তো, u1 কে ভেক্টর মেথডে লিখো, বলো u1 কে ভেক্টর মেথডে, বলো u1 কে ভেক্টর মেথডে। ঠিক আছে, এটা তোমাদের লেখা লাগবে না, এটা সাইড ক্যালকুলেশন, তোমরা একবার এই লাইনটা লিখবা। তাহলে 2i না, বলো তো 2i কিনা? তাহলে এই যে লিখে ফেললাম 2i, কেন? কারণ সেই এক্স অক্ষ বরাবর যে, এই কারণে এর সাথে i ক্যাপ লাগাই দিলাম। হ্যাঁ, 2i প্লাস 0j, ইয়েস 2i প্লাস 0j, তো 2i, আর 0 লেখার দরকার নেই, 0j লেখার দরকার নেই। এটা তো 3 × 0, এটা সবই 0 এর, আর এটার জন্য 5। এই যে এই v1টাকে একটু আগে আমি তোমাকে লেখা শিখাইছি, তাহলে কি লিখবো? 130, তাহলে 1 cos 30 i ক্যাপ, ওকে, প্লাস 1 sin 30 j ক্যাপ, ওকে ডান। এবার প্লাস m2 হচ্ছে 3 v2 ভেক্টরটা আমি বের করতে চাই একেবারে ভেক্টর ফরম্যাটে। তাহলে এবার আসো 10 i ক্যাপ সমান সমান cos 30 দ্যাট মিনস √3/2, √3/2, তাহলে 5 √3/2 i ক্যাপ, আর cos sin 30 হাফ, তাহলে 1/2 j ক্যাপ, প্লাস 3 v2, আমাদের v2 দরকার, আমাদের v2টা দরকার, তাহলে 3 v2 এটা ইকুয়াল টু, এইটাকে এই পাশে পাঠাই, তাহলে 10 থেকে ওটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 10 মাইনাস 5 √3/2, ঠিক আছে? এটা হবে 5.669 i ক্যাপ, ওকে, আর মাইনাস 0.5 j ক্যাপ। এই যে 1/2 এ পাশে চলে আসবে, তো এই পাশে চলে আসলে এই পাশে তো j নাই, সো মাইনাস 0.5 j ক্যাপ। এবার 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে v2 দাও, একে মনে মনে 3 দিয়ে ভাগ দাও, এর তো ভাগ 3, তাহলে ভাগ দিলে এই যে 1 পয়েন্ট, দেখো তো মেলে কিনা, 1.889 i ক্যাপ আর মাইনাস 0.5/3, তাহলে 0.5/3, ও আচ্ছা, এখানে তো 5 হবে, যে 5, এটা sin 30 হাফ, তো তার সাথে তো 5 গুণ হবে, সরি আমি এখানে একটু মিস করে ফেলছি, তাহলে এটা 5/2 j ক্যাপ, তাহলে এটা হবে 5/6 হবে, 5/6,
সো হ্যাঁ 0.833 জে ক্যাপ, দেখো মিলে গেছে, দেখো মিলে গেছে, হ্যাঁ ইয়েস 5/2 হবে, হ্যাঁ ঠিক আছে। দেখো V2 চলে আসছে, একেবারে ভেক্টর ফরম্যাটে চলে আসছে। তুমি যদি এটাকে অ্যান্সার লিখে দিয়ে আসো কোনো ব্যাপার না, কারণ এর মধ্যে মানও আছে দিকও আছে। এটাকে যদি অ্যান্সার হিসাবে লিখে দিয়ে আসো তুমি ফুল মার্ক পাবা, এটাকে অ্যান্সার হিসাবে লিখে দিলে, কারণ এর মধ্যে মানও আছে, এর মধ্যে দিকও আছে, ঠিক আছে। হেমন্তী না কি জানো, ও বলছে এটা নাকি কঠিন, এটা কঠিন, এটা যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে তুমি অনেক বোকা, এইটা আরো সহজ, বুঝছো, এর চেয়ে সহজ মেথড আছে, এইটারই আরো একটা সহজ মেথড আছে। এবার এখান থেকে তুমি V2 বের করবা, যদি মান বের করতে চাও, বলো তো মান বের করতে পারবা না রুট ওভার, বলো মান বের করতে পারবা কিনা, এখান থেকে যদি মান বের করতে চাও V2 ইকুয়াল টু রুট ওভার 1.889 তার স্কোয়ার প্লাস 0.833 তার স্কোয়ার, এখান থেকে মান বের করবা, আর দিক বের করলে ওই যে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স VY/VX, ঠিক আছে, এই যে VY/VX, তাহলে মাইনাস 0.833 ডিভাইডেড বাই 1.889, এটা হচ্ছে ভেক্টর মেথডে। দেখো একই উত্তর চলে আসবে। কে ক্লিয়ার, বুঝতে পারছো? এইবার শোনো, এর আরো একটা সহজ মেথড আছে, মানে এরই এই মেথডই, কিন্তু এটাকে আরো সুন্দর করে লেখা যায়। তোমাদের অলরেডি আমি সেটা শিখাইছি, ঠিক আছে, তোমাদের যখন ভেক্টর পড়াই তখন আমি সেটা শিখাইছি। দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, এর বেগটা কত 2 মিটার পার সেকেন্ড না, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা এভাবে লিখবো m1u1 m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। দেখি কার কার মনে আছে এই মেথডটা। m1 এর মান কত 5, u1 এর মান 2 মিটার পার সেকেন্ড। বলো এক্স অক্ষের সাথে এর কোণ কত, এক্স অক্ষের সাথে কত কোণ, বলো এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, বলো 0, ওকে ডান। তাহলে 2 at angle 0, ঠিক আছে, 2 at angle 0, বলো তো এইভাবে লেখা শিখছো কিনা, বলো শিখাইছি কিনা, বলো কমেন্ট করো। ইয়েস 2 at angle 0। এবার এটা তো সবই 0, এর তো সবই 0। এবার আসো m1 এর মান কত 5, এবার 5 এর সাথে 1 at angle 30, ওকে ডান, প্লাস m2 এর মান কত 3, আমি কি চাই V2 চাই, আমি V2 ভেক্টরটা চাই, এই যে V2 ভেক্টরটা চাই। তাহলে আসো দেখি V2 ভেক্টরটা বের করতে পারি কিনা। তাহলে অতএব এই দেখো V2 ভেক্টর 3V2 ভেক্টর আর কি, 3V2 ভেক্টর এটা হচ্ছে 10 at angle 0, এই যে 5 দুগুণে 10, 10 at angle 0 মাইনাস 5 at angle 30, ঠিক আছে, তাকে 3 দিয়ে ভাগ, আর এই ভাগটা কে দিবে, ক্যালকুলেটর, একে 3 দিয়ে ভাগ দিবা V2 পেয়ে যাবা। তাহলে এটা কিভাবে পাবো, ক্যালকুলেটরে, তো তোমাদের শিখাইছিলাম ক্যালকুলেটরে, দেখি আমার ক্যালকুলেটরের আপডেট চাই কিনা তা কি জানি, এই যে আপডেট চাইছে, হইল না, এখানে দেখাতে চাইছিলাম হবে না, আমি এইভাবে দেখাচ্ছি আর কি। দেখো এই যে এই ক্যালকুলেটরে দেখাচ্ছি, তোমাদের শিখাইছিলাম ক্যালকুলেটরে শিখাইছিলাম। নেট অফ করে ঢুকেন, নেট অফ করে ঢুকলে হবে, দেখি নেট অফ করে ঢুকলাম, দেখি হয় কিনা, কই হয় না তো, নেট তো অফ, তাও তো হইল না। তাও তো হইল না রে, রিটেনে অ্যালাউড, ইয়েস রিটেনে অ্যালাউড, কেন হবে না। আর এগুলা মেইনলি তুমি ফোকাস করবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। তো দেখো এই যে প্রথমে কমপ্লেক্সে যাইতে হবে, দেখো এখানে ফোকাস করি, দাঁড়ো হ্যাঁ, দেখো প্রথমে এই যে কমপ্লেক্সে নিয়ে নিতে হবে, তো নিলাম এটাকে, প্রথমে কমপ্লেক্সে নিয়ে নিলাম, ওকে। তাহলে কমপ্লেক্সে নেওয়ার পরে এই যে 10, তারপরে অ্যাট অ্যাঙ্গেল এই যে শিফট দিয়ে মাইনাস, এই যে শিফট দিয়ে এই মাইনাসটা, তাহলে অ্যাট অ্যাঙ্গেল 0,
তার সাথে -5, 5 অ্যাট অ্যাঙ্গেল 30। ওকে, যা পাইলাম তাকে এবার ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। তাকে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে দেখো চলে আসছে 1.889 এত -0.8333, এই যে জে ক্যাপ, মানে এই যে ভেক্টর ফরম্যাটে চলে আসছে। প্রথমটা হবে আই ক্যাপ, পরেরটা হবে জে ক্যাপ। দেখো ভেক্টর ফরম্যাটে চলে আসছে, দেখছো কিছু দেখা যায় না? ফোকাস সরে যাচ্ছে বারবার। ঠিক আছে, ফোকাস তো সরে যাচ্ছে বারবার, কি করবো বলো তো? অন্ধকার। আচ্ছা, তোমরা ক্যালকুলেটরে তো তোমরা পারবা, তাই না? তোমরা ক্যালকুলেটর একটু করে নিবা, ঠিক আছে? এটা তোমাদের শিখাইছিলাম, ভেক্টর অধ্যায় শিখাইছিলাম, তো এখান থেকে তোমরা পারবা। 1.889 আই ক্যাপ মাইনাস হচ্ছে 0.833 জে ক্যাপ। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে এরকম অনেকগুলো মেথডে করা যায়। ওকে, তাহলে চলো এই একটা ম্যাথ যদি তুমি শিখতে পারো তাহলে বাদ বাকিগুলো এমনিই পারবা। তো চলো দেখি এবার তোমরা নিজেরা করবা, তোমাদের নিজেদের করার পালা। এবার 2 নম্বরটা বলা হচ্ছে 4 কেজি ভরের একটি বস্তু প্লাস এক্স অক্ষ বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে এবং 3 কেজি ভর প্লাস ওয়াই অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগে। ধাক্কার পর 4 কেজি পূর্বে যেদিকে চলছিল সেই দিকের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড বেগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে যায়। কত কিছু বলছে না? ঘড়ির কাঁটার বিপরীতে চলে। তাহলে প্রশ্ন হচ্ছে অপর বস্তু কত বেগে কোন দিকে চলবে? অপরটি কত বেগে কোন দিকে? চলবে। ওকে, তাহলে চলো শুরু করি। একই রকম ম্যাথ, আগেরটা বুঝলে এটাও পারবা তুমি। 4 কেজি ভরের একটা বস্তু প্লাস এক্স অক্ষ বরাবর, এটা ধরো 4 কেজি ভরের বস্তুটা প্লাস এক্স অক্ষ বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে এসে আর একটা বস্তুর সাথে ধাক্কা লাগায়। সেই বস্তুটা যাচ্ছিল কোন দিকে? 3 কেজি ভরের বস্তু, সেটা যাচ্ছিল ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। কত বেগে যাচ্ছিল? 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তাহলে ধনাত্মক ওয়াই অক্ষ তো উপরের দিকে, তাহলে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। কোন বস্তুটি? 3 কেজি ভরের বস্তুটি। এই দুইটা বস্তু গিয়ে এইখানে ধাক্কা লাগে, এই জায়গাটাতে দুইটা বস্তু গিয়ে ধাক্কা লাগে। এবার ধাক্কার পরে এখানে গিয়ে ধাক্কা লাগে। ধাক্কার পরে বলছে ধাক্কার পর 4 কেজি পূর্বের দিকের সাথে, 4 কেজি এটা, সে তার পূর্বের দিক তো এটা ছিল। ঠিক আছে, দেখো প্রশ্ন পড়ে কিভাবে চিত্র আঁকতে হয়। পূর্বের দিকের সাথে, অনেকে আমাকে বলে ভাই আমি প্রশ্ন পড়ে চিত্র আঁকতে পারি না। প্রশ্ন পড়ে চিত্র আঁকতে না পারলে তুমি ম্যাথও পারবা না। এই কারণে ভালো করে প্রশ্নটা পড়ে লাইন বাই লাইন চিত্রটা অ্যানালাইসিস করবা। তাহলে ধাক্কার পর 4 কেজি ভরের বস্তুটি পূর্বের দিকে এটা দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ঘড়ির কাঁটার বিপরীতে, তো ঘড়ির কাঁটা তো এদিকে ঘোরে, তাহলে তার বিপরীতে মানে এই যে বিপরীত দিকে চলে যায়। কত বেগে চলে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। কি কথা বোঝা গেল? তাহলে ধাক্কার পরে এটা প্লাস এক্স অক্ষ, ধাক্কার পরে 4 কেজি ভরের বস্তুটি পূর্বের গতির সাথে
পূর্বের যে বেগ সেই গতির সাথে 30 ডিগ্রি কোণ করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে যায় 2 মিটার পার সেকেন্ড বেগে। এই ঠিক আছে, 4 কেজি বস্তুটা, 4 কেজি ভরের বস্তুটা। তাহলে অপর বস্তু কোনটা? 3 কেজি। তাহলে 3 কেজি ভরের বস্তুটা সেইটা কত বেগে কোন দিকে চলবে, এটাই তো কোশ্চেন। তো আমরা জানি না কোন দিকে চলবে, এদিকেও চলতে পারে এদিকেও চলতে পারে, মানে যে কোনো দিকে চলতে পারে। আমি জানি না, কিন্তু আগে থেকে আমি জানি না, আমি তো জ্যোতিষী না যে আমি জানি আগে থেকে কোন দিকে যাবে, জানি না। তাহলে অপর বস্তুটা এদিকেও যাইতে পারে, ধাক্কা লাগার পরে ধরো দুটোই একই দিকে চলে গেল, হইতেই পারে। দুটো ধাক্কা লাগার পরে এইভাবে ধাক্কা লাগলো, এভাবে ধাক্কা লাগলো, এভাবে ধাক্কা লাগে, দুটো এইভাবে চলে গেছে, ধাক্কা লেগে এভাবে চলে গেছে, যাইতেই পারে। আবার ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে একটা এদিকে গেল আর একটা এদিকে গেল, সেটাও যাইতে পারে। তা আমি আপাতত ধরে নিচ্ছি ধরো এরকম কোন একটা দিকে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের V2, 3 কেজি ভরের বস্তুটা, তার বেগ V2, এটা আমাদের বের করতে হবে। তাহলে ঠিক আগের মতো দুটো উপাংশে ভেঙে ফেলো, এটাকে দুটো উপাংশে ভেঙে ফেলো। আর আমরা এটা বের করতে চাই, তাহলে এরও দুইটা উপাংশ নিবা, একটা V2x, একটা V2x হবে, আর একটা হবে V2y। তো তুমি V2x বের করবা, V2y বের করবা, তাদের লব্ধিটাই হবে V2। ঠিক আগের ম্যাথটা। তাহলে চলো লিখে ফেলি একটু পরিচয়গুলো। এটা M1, তার বেগ U1, এটা M2, তার বেগ U2। তারপর এটা M1, এইটা M2, এইটা V1 আর এটা V2। তাহলে V1কে দুটো উপাংশে ভাঙলে, V1কে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, তাহলে এই দিক বরাবর V1x, বলো এই কোণটা 30 হলে এই কোণটাও কত? 30, একটু আগের মতো। তাহলে 2 cos 30, আর V2y এটা হচ্ছে 2 sin 30, এটা V1, ঠিক আছে, সরি 2y না তো 1y, সরি, এটা V1 তার y। তাহলে এটা 2, এটা 30 ডিগ্রি, তাহলে 2 cos 30, 2 sin 30 উপরের দিকে। তো লিখলাম। তো এবার ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো, একবার x অক্ষ বরাবর, একবার y অক্ষ বরাবর। তাহলে দ্রুত লিখে ফেলে আসো, x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই। তাহলে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা প্রথমে লিখবো M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2, 1x 2x 1x 2x, কারণ x অক্ষ বরাবর। এবার আসো মানগুলো বসাই। এর ভর কত? 4, x অক্ষ বরাবর বেগ, এর বেগটা তো x অক্ষ বরাবরই আছে, তাহলে পুরো বেগ 6। এর বেগটা y অক্ষ বরাবর, ভালো করে বুঝিও এবার। এই বস্তুর বেগটা y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর না, y অক্ষ বরাবর বেগ। তাহলে x অক্ষ বরাবর এর বেগের উপাংশ কত? বলো কত? 0। এর বেগটা তো y অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর এর বেগের কোনো উপাংশ নেই, সো এটা 0। M1 এর মান কত? 4 কেজি। V1x হচ্ছে 2 cos 30, M2 হচ্ছে 3 কেজি। V2x টা আমরা বের করতে চাই, তাহলে একবারে লিখে দিব এখানে V2x এর মানটা হচ্ছে 4 ছক 24 ভাগ বিয়োগ 4 দুগুণে 8 গুণ cos 30, একে ভাগ দিব 3 দিয়ে, তাহলে 5.6905 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা গেল x অক্ষ বরাবর। ঠিক একইভাবে y অক্ষ বরাবর হিসাবটা করব। তো y অক্ষ বরাবর হিসাব করলে M1 U1y প্লাস M2 U2y ইকুয়াল টু M1 V1y প্লাস M2 V2y। তাহলে এইবার মানগুলো বসাও তো দেখি, তাকাও বোর্ডে, তাকাও সবাই বোর্ডে, তাকাও, দেখো এবার মানগুলো বসাও তো। আসো, এর ভর কত? 4, এর ভর হচ্ছে 4, এর বেগটা কত? 6 y অক্ষ বরাবর, এর বেগটা তো x অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর তার বেগের উপাংশ কত? 0, বুঝলা? 0, হ্যাঁ। এবার M2 কত? 3, তারপরে এর বেগটা, হ্যাঁ, y অক্ষ বরাবর ধনাত্মক দিকে, তাও ধনাত্মক দিকে, y অক্ষ বরাবর উপরের দিকে ধনাত্মক দিকে, তাহলে +4 মানে 4 আর কি, বুঝলা? কি ক্লিয়ার? +4, ধনাত্মক দিক বলে +4। এবার আসো M1 কত? 4, V1y এই যে লেখা আছে, চিত্র কথা বলবে তোমার সাথে। তুমি যদি চিত্র আঁকতে বলো, চিত্র আঁকতে পারো ঠিকঠাক ভাবে, তাহলে চিত্রই তোমার সাথে কথা বলবে, ঠিক আছে? এবার M2 V2y, M2 3 V2y, তাহলে অতএব V2y এটা সমান 3 4 12 বিয়োগ 4 2 sin 30 এত ভাগ 3, তাহলে 2.66, দেখো তো 2.66 কিনা,
2.66 এত মিটার পার সেকেন্ড। দেখো কি ক্লিয়ার? তাহলে অতএব v2 ইকুয়াল টু √5.69, তাহলে তার স্কোয়ার প্লাস 2.66 তার স্কোয়ার। তাহলে অ্যান্সার যেটা আছে তার স্কোয়ার প্লাস 5.69 তার স্কোয়ার রুট অ্যান্সার। তাহলে 6.283 এত মিটার পার সেকেন্ড। ওকে ডান। হ্যাঁ গুড। আর অ্যাঙ্গেল থেটা ইকুয়াল টু, বলো তো কোন দিকে গেছে দেখি তোমরা কেমন পারো। ট্যান ইনভার্স vy বাই vx, তো v2y ডিভাইডেড বাই v2x, v2y ডিভাইডেড বাই v2x, তাহলে ট্যান ইনভার্স v2y 2.66 আর এটা হচ্ছে 5.69, তাহলে কোণের মানটা আসবে ট্যান ইনভার্স 2.666 ডিভাইডেড বাই 5.69, তাহলে 25 দশমিক প্লাস, কিন্তু 25.10 ডিগ্রি। ঠিক আছে, এটা আসছে কিনা দেখো। ওকে, তাহলে বলো তো কোন দিকে গেছে? এটাও এক্স অক্ষের ধনাত্মক দিকে গেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে গেছে, বা এক্স অক্ষের সাথে কোণ করে ঘড়ির কাঁটার বিপরীতে গেছে। বুঝতে পারছো? ঘড়ির কাঁটার বিপরীতে, এক্স অক্ষের সাথে এত কোণ করে ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে গেছে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে। ক্লিয়ার? একই রকম যেভাবে প্রশ্নে বলা ছিল ওইভাবেই লিখবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাও হবে, কোনো সমস্যা নেই। বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, বুঝতে পারছো কিনা? কমপ্লেক্স মোডে করলে কি রিটেনে অ্যালাউড? হ্যাঁ অ্যালাউড, কোনো সমস্যা নেই। টিচার বুঝলে অ্যালাউড। এখন তুমি মনে করো করলার টিচারই বুঝলো না, তাহলে কেমনে হবে? ভেক্টর দিয়ে করছি, হ্যাঁ ওকে গুড। ভেক্টর দিয়ে যারা করবা তারা তো খুবই অ্যাডভান্স, তারা খুবই চালাক, তারা অন্যান্যদের সাথে প্রতিযোগিতায় অনেক আগে থাকবা, এটা হচ্ছে কথা। বুঝতে পারছো? যদি ভেক্টর দিয়ে করতে পারো। ভেক্টরে করেন, ভেক্টরে আমার করা লাগবে নাকি ওটা তোমরা করবা? ভেক্টরে আমার করা লাগবে, তো চলো তাহলে দ্রুত করে ফেলি তাহলে। 4 3 6 4, তাহলে কি ছিল? 4 কেজি ভরের বস্তু 6 মিটার পার সেকেন্ড, 3 কেজি ভরের বস্তু 4 মিটার পার সেকেন্ড, এটাই তো ছিল চিত্র, এটাই ছিল। তারপরে এক্স অক্ষ 30 ডিগ্রি কোণ করে কোন বস্তুটা চলে গেছে? 4 কেজি ভরের বস্তুটা কত বেগে গেছে? 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে। বলো ঠিকঠাক লিখছি কিনা? এইটুকু ঠিকঠাক লিখছি কিনা? উদ্দীপক ঠিকঠাক লিখছি কিনা? অর ভেক্টর মেথড। ওকে ঠিক আছে, তাহলে এবার চলো ভেক্টর মেথডে লিখবো একবারে। ভেক্টর মেথডে m1 u1, আচ্ছা বাকিটা কোন দিকে যাবে? ধরো বাকিটা এদিকে গেল v2, বাকিটা এদিকে গেল ধরো v2, তাহলে m1 u1 ভেক্টর, m2 u2 ভেক্টর, m1 v1 ভেক্টর, m2 v2 ভেক্টর। তাহলে আসো মান বসাই। m1 এর মান এটা m1, এটা u1, এটা m2, এটা এই বেগটা u2, এটা m1, এই বেগটা v1, এটা m2 আর এই বেগটা v2। m1 এর মান 4, u1 এর মান 6। বলো 6 কোন দিকে? বলো 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 কোন দিকে? কোন দিকে? কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে, ধনাত্মক দিকে। ভেক্টর বানাও ওটারে, তোমরা বানাবা ভেক্টর, বানাও এটারে ভেক্টর বানাও। ইয়েস 6i, গুড, ভেরি গুড। দেখি কে বলছে, তার নামটা বলি। কে বলছে এটা? হ্যাঁ প্রথমে কে বলছে? রিফাত বলছে, মুন বলছে, নাফিসা বলছে। হ্যাঁ তাহলে 6i ক্যাপ। ওকে ডান। প্লাস m2 কত? m2 হচ্ছে 3 কেজি, m2 10 কেজি। বলো তার বেগটা কত? তার বেগটা y অক্ষ ধনাত্মক দিকে, y অক্ষের ধনাত্মক দিকে। তাহলে 4 কি হবে বলো? 4 জে ক্যাপ হবে, প্লাস জে ক্যাপ আর কি। ইয়েস গুড, ভেরি গুড। এবার m1 এর মান কত? 4 কেজি, 4। তাহলে v1টাকে, এটাকে ভেক্টর বানাই ফেলো, ভেক্টর বানাই ফেলো। তাহলে 2 cos 30, 2 cos 30, cos 30 মান একবারে লিখে দিতে পারলে তুমি আরো জোস। যদি cos 30 মান একবারে লিখে দিতে পারো তাহলে তুমি আরো অ্যাডভান্স। cos 30 মান একবারে লিখে দিব, বলো √3/2 cos 30, √3/2 না থাক, অনেকে বুঝবে না। cos 30 i ক্যাপ আর প্লাস 2 sin 30 j ক্যাপ। ঠিক আছে, এটা লিখলাম। এবার প্লাস m2 হচ্ছে 3 কেজি, v2 ভেক্টরটা বের করতে চাই।
v2 ভেক্টর বের করতে চাই। এবার যা কাজ কে করবে? ক্যালকুলেটর। তাহলে 3v2 ভেক্টর এটা ইকুয়াল টু 3v2 ভেক্টর এটা ইকুয়াল টু তাহলে 4 ছক 24 আই ক্যাপ 3 4 12 জে ক্যাপ এটা সমান সমান cos 30 √3/2 2 2 কাটাকাটি তাহলে 4 √3 তাই না 4 √3 আই ক্যাপ 4 দুগুণে 8 sin 30 হাফ 2 2 কাটাকাটি তাহলে প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 3v2 ভেক্টর। তাহলে অতএব v2 ভেক্টর একবারে লিখে দেবো এবার। তাহলে 24 বিয়োগ হচ্ছে 4 √3 24 বিয়োগ 4 √3 24 বিয়োগ 4 √3 ভাগ হবে 3 পরবর্তীতে ভাগ হবে 3 একবারে 5.69 দেখো কত সহজ 5.69 আই ক্যাপ। তারপরে 12 বিয়োগ 4 ভাগ হচ্ছে 3 8/3 সো 2.66 প্লাস 2.666 এত জে ক্যাপ। বলো এর চেয়ে শান্তি আর আছে? বলো এবার তুমি মান বের করবে, এবার তুমি দিক বের করবা। বলো এর চেয়ে সহজ এর চেয়ে শান্তির জিনিস আছে? কয় লাইন? 1 2 3 4। আর এখানে দেখো তো কত ঝামেলা, এই চিত্র আঁকা লাগবে, এই হিসাব করা লাগবে, আবার এই হিসাব করা লাগবে, কত কষ্ট। ঠিক আছে হ্যাঁ ভেক্টরি রয়্যাল গুড ভেরি গুড। তাহলে দেখি তোমরা এবার এই ম্যাথটা আমাকে করে দিবা। আসো 3 নম্বর বলা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তু 5 কেজি ভর বস্তু 2i প্লাস 4j মিটার পার সেকেন্ড বেগে এবং 3 কেজি ভর বস্তু 3 কেজি ভর বস্তু 4i মাইনাস 3j মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লেগে মিলিত হয়ে কত বেগে কোন দিকে চলবে? ধাক্কা লেগে মিলিত হয়ে কত বেগে কোন দিকে চলবে? বলো পারবা কিনা? বলো পারবা কিনা? এইটা ভেক্টর ছাড়া করতে গিয়ে তুমি শহীদ হয়ে যাবা কিন্তু, বুঝছো? ঠিক আছে, এটা ভেক্টর ছাড়া করতে গেলে কিন্তু তুমি শহীদ হয়ে যাবা। দাদা একাডেমিকে মার্ক দিবে? অবশ্যই দিবে, অবশ্যই মার্ক দিবে। নিয়ম ঠিক হলে অবশ্যই মার্ক দিবে, তুমি ঠিকঠাক নিয়মে যদি করতে পারো। যদি মার্ক না দেয় তাহলে টিচারকে ধরবা, কেন মার্ক দিল না, যুক্তি কি? ঠিক আছে, টিচারের সাথে সম্মান দেখায় তর্ক করবা যে কেন মার্ক দিল না, কি যুক্তি। ঠিক আছে, তোমরা অনেকে এই প্রশ্নগুলো কেন করো জানো? কারণ তোমাদের 9 10-এ এমন একটা কাঠামোর মধ্যে তোমাদের পড়াশোনা শেখানো হয়েছে, এইটা করতে হবে, এইটা করা যাবে না, এভাবে লিখতে হবে, এখানে দাড়ি দিতে হবে, এখানে কমা দিতে হবে, বুঝতে পারছো? দেওয়া আছে লিখতে হবে, মনে করে লিখতে হবে। হ্যাঁ, মানে ম্যাথটাকে মানে বড় বানাইতে হবে। ম্যাথ ফিজিক্সের কনসেপ্ট কি জানো? ম্যাথ ফিজিক্সের মূল কাজ কি, বা ইঞ্জিনিয়ারিংয়ের মূল কাজটা কি জানো? কঠিন কাজকে সহজ করে করা। কিন্তু আমাদের কি করা হয়, আমাদের ওই পরীক্ষার খাতায় বেশি মার্ক পাওয়ার জন্য আমাদের এভাবে শেখানো হয় যে সহজ কাজকে কত কঠিন করে লেখা যায়। এটা কিন্তু আসল কনসেপ্ট না। ঠিক আছে, তো ধারণা নিজে নিজে চেঞ্জ হবা এবং ধারণা নিজে চেঞ্জ করে ফেলবা। ওকে, তাহলে দেখো এটা কিন্তু খুবই সহজ। তো আমরা ভেক্টর মেথডে করব, 2 লাইনে ম্যাথ শেষ। এই একটা বস্তু আর এই একটা বস্তু, দুইটা বস্তু। তো এই বস্তুটার বেগ দেখো, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর না, এটা কিন্তু দ্বিমাত্রিক, এটাও দ্বিমাত্রিক। তাহলে এইভাবে দুইটা বস্তু এভাবে পরস্পরের সাথে গিয়ে ধাক্কা লাগছে। তো এটার মনে করো বেগ v1 ভেক্টর, এটা হচ্ছে বেগ v2 ভেক্টর, সরি আদি বেগকে তো আমরা u1 u2 ধরি। তাহলে এটা হচ্ছে আদি বেগ u1 ভেক্টর, এটা আদি বেগ u2 ভেক্টর, এটা m1 ভর, এইটা m2 ভর। এই দুইটা বস্তু পরস্পরের সাথে ধাক্কা লাগাইছে, ধাক্কার পরে দুইটা বস্তু গেছে মিলিত হয়ে, এই যে দুইটা বস্তু মিলিত হয়ে গেছে। তো মিলিত ভর কত? m1 প্লাস m2, এটা হচ্ছে মিলিত ভর। আর মিলিত বেগ তো আর আলাদা বেগ হইতে পারে না, তাই না? মিলিত বেগ হয়তো দুটোর বেগ একই হবে, তো সেই মিলিত বেগ হচ্ছে v। এই ভিটা আমাদের বের করতে বলছে। তো আগের গুলার চেয়ে এটা সহজ। আগে তো আলাদা আলাদা ছিল, এই কারণে আমরা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 লিখছিলাম। বাট এবার কি হয়েছে, ধাক্কা লাগার পরে মিলিত হয়ে গেছে। তো মিলিত হয়ে একটা হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, তাই না? একত্রিত হয়ে মিলিত বেগ v আমাদের বের করতে হবে। তো বলো তো পারবো কিনা? তাহলে এই বেগটা আমাদের u1, বুঝছো? অন্য কালি দিয়ে লিখি,
এই বেগটা হচ্ছে আমাদের u1 আর এই বেগটা হচ্ছে আমাদের u2। কি ক্লিয়ার? তাহলে u1 যে বেগটা মানটা একটু লিখি, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর u2 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। ওকে ডান। m1 এর মান 5 কেজি, m1 হচ্ছে 5 কেজি, আর m2 এর মান হচ্ছে 3 কেজি, m2 3 কেজি। তাহলে এখন আসো ভরবেগের সংরক্ষণশীলতা, m1 u1 m2 u2 m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ ভি। তাহলে m1 এর মান 5, u1 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, m2 এর মান 3, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তারপরে m1 প্লাস m2 5 যোগ 3, আর ভি ভেক্টরটা আমি বের করতে চাই। তো এটা তো জাস্ট ভেক্টর হিসাব নিকাশ। 5 দুগুণে 10 আর 3 4 12, 10 আর 12 22, ঠিক আছে। তারপর 4 5 20, 20 থেকে কত বিয়োগ হবে, মাইনাস 3 তিরককে 9, তাহলে 20 থেকে 9 বিয়োগ দাও 11, তাহলে 11j ক্যাপ 8 ভি ভেক্টর। দেখিও হিসাবটা, তাহলে অর্থাৎ ভি ভেক্টর হচ্ছে 22/8, 22/8 2.75 i ক্যাপ, আর 11/8 এটা হচ্ছে 1.375 এত জে ক্যাপ। তাহলে কত বেগে চলবে, বেগের যদি মান বের করতে চাও তাহলে √2.75 তার স্কয়ার। হিসাব ঠিক আছে? হিসাব ঠিক আছে? ওকে, প্লাস 1.375 তার স্কয়ার। ওকে, তাহলে এটার স্কয়ার প্লাস 2.75 তার স্কয়ার, রুট অ্যান্সার। তো 3.074 এত মিটার পার সেকেন্ড। কোন দিকে যাবে? থেটা। থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স, বুঝছো? ভিওয়াই বাই ভিএক্স, ভিওয়াই বাই ভিএক্স মানে ট্যান ইনভার্স এইটা ডিভাইডেড বাই এইটা, ভিওয়াই বাই ভিএক্স, ভিওয়াই বাই ভিএক্স। দিক বের করতে চাই, যদি দিক বের করতে চাই করবা এক্স অক্ষের সাথে দিক, এক্স অক্ষের সাথে দিক। তো তুমি দেখো তো এক্স অক্ষের সাথে দিক কেমনে বের করে, ধরো বস্তুটা এখানে, তাহলে এক্স অক্ষের সাথে দিকটা কেমনে বের করে? এই কোণটা না থেটা, এক্স অক্ষের সাথে দিক, এটা এক্স অক্ষ। তাহলে এটা হচ্ছে বেগের ভিওয়াই উপাংশ, আর এই বরাবর এইটুকু হচ্ছে বেগের ভিএক্স উপাংশ। তাহলে কোনটা বের করবা কেমনে? থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। আজীবন এটা প্রাসের ক্ষেত্রে তুমি এই কাজ করছো, তাই না? ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স, তাহলে মান বসাবা। ট্যান ইনভার্স ভিওয়াই এর মান হচ্ছে 1.375 ডিভাইডেড বাই 2.75, তাহলে ট্যান ইনভার্স 1.375 ডিভাইডেড বাই 2.75, তাহলে 26.56 ডিগ্রি। শেষ। তো বলো এক্স অক্ষের ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? ঠিক আছে, অ্যাঙ্গেল কেন মাইনাস আসবে? হয়, অ্যাঙ্গেল কেন মাইনাস আসবে? এটাও প্লাস এটাও প্লাস, তবে অ্যাঙ্গেল মাইনাস কেমনে আসে? অ্যাঙ্গেল পজিটিভ, তোমার মাইনাস আসছে মানে কোথায় ভুল করছো দেখো। কি বুঝছো? বলো পারবা কিনা? ওকে, ঠিক আছে, গুড, ভেরি গুড। শামিনুর রহমান ওহি, হ্যাঁ উত্তর ঠিক আছে। রিমন আলী, রেকর্ডেড ক্লাস দেখছি না, এটা রেকর্ড না, এটা লাইভ। তোমার কি এখন চিমটি মারবো আমি যে স্বপ্ন না সত্যি? কত নম্বর গেল এবার? 4 না? 4 নম্বর বলছে হুম 5 কেজি ভরের একটি বস্তু, 5 কেজি বস্তু প্লাস এক্স অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে ও 4 কেজি বস্তু প্লাস ওয়াই অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে
এসে ধাক্কা লেগে মিলিত হয়ে কত বেগে কোন দিকে চলবে? মিলিত হয়ে কত বেগে কোন দিকে চলবে? কত বেগে কোন দিকে চলবে? তোমাকে আমি কঠিন দুইটা ম্যাথ প্রথমে করা নিছি, তারপরে সহজ সহজ ম্যাথগুলো করতে দিছি। প্রথমে কঠিন কঠিন দুইটা করে নিচ্ছি। ভাই আপনি কমেন্টে রিপ্লাই দেন না কেন? কারণ তুমি আজারে কমেন্ট করতেছো তাই রিপ্লাই দিচ্ছি না। হানিফ কানন, তোমার কমেন্টের রিপ্লাই কেন দিতে হবে বলো? যা পড়াচ্ছি সেটা দেখো, ঠিক আছে? বলো এটা পারবা কিনা? তাহলে করো, দ্রুত করে ফেলো, নাও সময় 1 মিনিট, দ্রুত করে ফেলো। হ্যাঁ এই তো অনেকে উত্তর বের করে ফেলছে, গুড, ভেরি গুড। ওকে, তাহলে চলো আমি একবার ট্রাই করি। এটা আরো সহজ, মিলিত হয়ে গেছে। তাহলে এটা এক্স অক্ষ বরাবর, এই যে ধনাত্মক এক্স অক্ষ, আর এই বস্তুটা ওয়াই অক্ষ বরাবর, এটা ধনাত্মক ওয়াই অক্ষ। এই দুইটা বস্তু এসে ধাক্কা লাগছে, এখানে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে মিলিত হয়ে গেছে। তো ধরো মিলিত হয়ে এখানে আছে, এই যে দুইটা বস্তু ধাক্কা লাগার পরে মিলিত হয়ে গেছে। তো মিলিত হয়ে ধরো দুইটা বস্তু এখানে রাখছে। তাহলে প্রথম যে বস্তুটা, এই যে বস্তুটা, এই বস্তুটার ভর কত? 5 কেজি। 5 কেজি বস্তু ধনাত্মক এক্স অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে আসে। 4 কেজি বস্তু, এটা 4 কেজি, 4 কেজি বস্তু সেটা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে আসে। তারপরে মিলিত হয়ে গেল। তো মিলিত হয়ে ভর কত হলো? মিলিত ভর 5 কেজি আর 4 কেজি, 5 যোগ 4 মানে m1 প্লাস m2 আর কি, m1 প্লাস m2। এবার মিলিত বেগ তো একটাই, মিলিত বেগ তো ভি তো একটাই, তাহলে এই বেগটা বের করতে হবে। এবার কোন দিকে গেছে? ধরো এক্স অক্ষের সাথে কত কোণ করে গেছে? থেটা কোণ করে গেছে। থেটা কোণ বের করতে হবে, থেটাটা বের করতে হবে, ভি বের করতে হবে। তো বলো তো আমরা পারবো না? একবার এক্স অক্ষ বরাবর একবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ লিখে তারপরে হিসাব নিকাশ করতে পারবো না? পারবো তো নাকি? বলো পারবো কিনা? তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুই অক্ষ বরাবর দুইবার হিসাব নিকাশ করে তারপরে আমরা বেগের মান বেগের দিক বের করতে পারবো, ঠিক আছে? একবার এক্স অক্ষ বরাবর একবার ওয়াই অক্ষ বরাবর। কিন্তু আরো সহজে যদি করতে চাই তাহলে ভেক্টর মেথড, ঠিক আছে? তাহলে এটা আমাদের m1, এটা e1, এটা আমাদের m2, এটা u2। ভেক্টর মেথডে করলে জাস্ট মনে করো যে এক লাইনে হয়ে যাবে। তাহলে m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর। এখন আমি আর দুইটা নিয়ম করাচ্ছি না, ঠিক আছে? আমি জাস্ট ভেক্টর নিয়মটা করা দিচ্ছি। m1 প্লাস m2 আর মিলিত বেগ v। তাহলে বলো তো দেখি m1 কত? 5, u1 কত হবে? u1 হবে 3i ক্যাপ, বুঝছো? 3i ক্যাপ, কারণ ধনাত্মক এক্স অক্ষ বরাবর আছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর, সো 3i ক্যাপ। এটা কি হবে? এটা হচ্ছে 4 কেজি। u2 কোন দিকে? 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, উপরের দিক ধনাত্মক ওয়াই অক্ষ, এবং মেনশন করা আছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, মেনশন করাও আছে। তাহলে এটা হচ্ছে 2j ক্যাপ। m1 প্লাস m2 হচ্ছে 5 কেজি আর 4 কেজি, তার 9 কেজি। 5 কেজি যোগ 4 কেজি, এখান থেকে বেগ ভি বের করতে হবে। তাহলে একবারে করি নাকি? বেগ ভি 3 5 15 ভাগ হচ্ছে 9, তাহলে 15 ভাগ 9, 3 দিয়ে কাটাকাটি যায়, 15 ভাগ 9, 5/3, 5/3 আই ক্যাপ, 4 দুগুণে 8, 8/9 জে ক্যাপ। দেখো এটা হয়েছে কিনা? তাহলে এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে অ্যান্সার। এবার যদি তুমি মান চাও মান বের করবা, দিক চাইলে দিক বের করবা, এবং আশা করি এই দুইটা জিনিস তুমি পারবা, তাই না? মান হচ্ছে v = √5/3 স্কয়ার প্লাস 8/9 এর হোল স্কয়ার, আর থেটা = tan ইনভার্স vy/vx, tan ইনভার্স 8/9 ভাগ 5/3, ঠিক আছে? ওকে, গুড, ভেরি গুড। চলো দ্রুত তোলো, দ্রুত তোলো। তাহলে অনেকগুলো ম্যাথ হয়ে গেল। তাহলে চলো আরেকটা ম্যাথ করে ফেলি। এই ম্যাথটা খুবই সুন্দর। এটা 4 নম্বর গেল, 5।
9 মিটার পার সেকেন্ড বেগে 9 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক বরাবর এসে অনুভূমিক বরাবর 9 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক বরাবর গতিশীল একটি বস্তু গতিশীল একটি বস্তু একই ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দেয় একই ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কার পর বস্তুদ্বয় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে যায়। বস্তুদ্বয় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে যায়। বস্তুদ্বয়ের শেষ বেগ কত? অর্থাৎ V1 আর V2 বের করতে হবে। তাহলে প্রশ্নটা একটু পড়ে মাথার মধ্যে আগে সেট করো। কি বলছে? দুটো বস্তু তাদের ভর সমান। একটা বস্তুর ভর ধরো m, তাহলে আর একটা বস্তুর ভরও m। একটা বস্তু স্থির, আর একটা বস্তু অনুভূমিক বরাবর, ধরো অনুভূমিক দিকটা x অক্ষ, তাহলে অনুভূমিক বা x অক্ষ বরাবর এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে দুটো বস্তু অনুভূমিক দিকের সাথে মানে x অক্ষের সাথে, ধরো x অক্ষের সাথে কোণ করে 30 ডিগ্রি কোণ করে চলে যায়। দুটো বস্তুই চলে যায়। বলো দুটো বস্তু একই দিকে যায় নাকি বিপরীত দিকে যায়? আমি তোমাদের কমন সেন্স কত প্রখর এটা চেক করতে চাই। বলো। একজন বলছে u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2। না, এটা হবে না। এটা একমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতা না রে পাগলা। এটা একমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতা না যে তুমি ডেল ইউ সমান সমান ডেল বি লিখবা। বলো, এটা কি একমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতা? না। তাহলে এই সূত্র লেখা যাবে না তো এখানে। তাহলে একটার আদি বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, আর একটা স্থির। ধাক্কা দেওয়ার পরে দুইটা বস্তুই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে যায়। আমার প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি কোণ করে একই দিকে যায় নাকি বিপরীত দিকে যায়? কমন সেন্স খাটাও। অবশ্যই বিপরীত দিকে। তুমি একটু চিন্তা করো তো একটা বস্তু এখানে স্থির আছে, ঠিক আছে? একটা বস্তু, একটা কাচের মার্বেল স্থির রাখছো। এবার ওই কাচের মার্বেলটা লক্ষ্য করে আর একটা মার্বেল ছুঁড়ে দিবা। ছুঁড়ে দেওয়ার পর এটা গিয়ে যখন একে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পর দুটো কখনো একই দিকে যায়? এটা সম্ভব? বলো তো, দুটো কখনো একই দিকে যায়? সম্ভব না। তাহলে কি হবে? একটা যদি এদিকে চলে যায় তাহলে আর একটা অবশ্যই এদিকে যাবে। তুমি দুইটা কাচের মার্বেল নিয়ে তুমি একটু বাসায় নিজে এক্সপেরিমেন্ট করে দেখিও যে দুইটা মার্বেল একটা স্থির রাখা আছে আর একটা দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। ধাক্কা দেওয়ার পরে দেখবে অবশ্যই দুইটা দুই দিকে চলে যাবে, না হলে তো ভরবেগের সংরক্ষণশীলতা বজায় থাকবে না। এটা কেমন জানো? আমি তোমার বলতেছি। নৌকা থেকে লাফ দিয়ে তুমি যদি সামনের দিকে যাও তাহলে নৌকা কোন দিকে যাবে? পিছনের দিকে। নৌকা কোন দিকে যাবে? পিছনের দিকে। কেন? ভরবেগের সংরক্ষণশীলতা বজায় রাখতে হবে। এই কারণে একটা বস্তু যদি এদিক বরাবর চলে যায় অবশ্যই আর একটা বস্তু এদিক বরাবর যাবে। তো চলো দেখি, হিসাব নিকাশ করি আসো। এই একটা বস্তু যার ভর m, সে 9 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 9 মিটার পার সেকেন্ড বেগে চলে। এইখানে আর একটা বস্তু আছে যার ভর m, কিন্তু সেই স্থির, তার বেগ 0। তাহলে ভাই এটাকে যদি আমি u1 বলি, তাহলে এর u2 হচ্ছে 0। ধাক্কার পরে দুইটা বস্তু অনুভূমিকের সাথে মানে x অক্ষের সাথে আর কি, x অক্ষের সাথে কোণ করে অবশ্যই দুই দিকে, এটা আমার প্রশ্নে মেনশন করা নেই বাট আমি বুঝে গেছি, ঠিক আছে, অবশ্যই বিপরীত দিকে চলে যায়। তাহলে একটা বস্তু এদিকে গেল v1 বেগে। কোন বস্তুটা? প্রথম বস্তুটা, কারণ এখানে তো দুইটা বস্তুর ভরই একই। তাহলে এই বস্তুটা m1 ভর m, সে চলে গেল v1 বেগে। আর বাকি এই যে বস্তুটা তার ভরও তো m, ঠিক আছে, এটা m1 m, m1 m, m2 m, m2 m। তাহলে এটা গেল v2 বেগ নিয়ে। আমাদের v1 আর v2 বের করতে বলছে। আননোন কোয়ান্টিটি দুটো, ঠিক আছে। এই কোণটা কত ডিগ্রি বলো? এই কোণটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। বলো আমাদের আননোন কোয়ান্টিটি কয়টা বলো তো? আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা। ভাইয়া সেম
ভর সেম হলে বেগ বিনিময় হয় না, এই পাগল, ওইটা একমাত্রিক ক্ষেত্র। আমি তোমাদের গতদিন সংঘর্ষের যে ব্যাপারটা পড়াইছিলাম ওখানে হেডিং লিখছিলাম বড় বড় করে, জল জল করতেছিল লেখাটা, একমাত্রিক ভরবেগের সংরক্ষণশীলতা, একমাত্রিক সংঘর্ষ লেখা ছিল কিনা বলো? একমাত্রিক, এটা কয় মাত্রিক? দ্বিমাত্রিক। এটা একই সরল রেখায় গেছে না, কোন করে গেছে? তাহলে এটা দ্বিমাত্রিক, বুঝছো রাইহান, বুঝছো বলো? তাহলে এবার আসো হিসাব নিকাশ। তা আমাদের বের করতে হবে কি, V1 আর V2 বের করতে হবে। আননোন কোয়ান্টিটি দুটো, একটা V1 আর একটা V2। এই V1 আর V2 এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। কি ক্লিয়ার? তো তুমি ভরবেগের সংরক্ষণশীলতার লাইন লিখবা, একবার এক্স অক্ষ বরাবর, একবার ওয়াই অক্ষ বরাবর, ম্যাথ শেষ। এক্স অক্ষ বরাবর লিখবা, লিখে একটা ইকুয়েশন পাবা। ওয়াই অক্ষ বরাবর লিখবা, লিখে আরেকটা ইকুয়েশন পাবা। তারপরে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন কোয়ান্টিটি, ম্যাথ সলভ হয়ে গেল। V1 V2 বের করে নিবা, ঠিক আছে? এবার আমি যদি এই ইকুয়েশনটা একবারে পাই তাহলে সেটা আরো ভালো। তুমি এক্স অক্ষ বরাবর লিখবা, ওয়াই অক্ষ বরাবর লিখবা, লিখে দুইবার দুইটা ইকুয়েশন আনবা। আমি এক লাইন লিখে ইকুয়েশন নিয়ে আসবো, তাহলে ওইটা ভালো না? তুমি তাহলে বাসায় ট্রাই করে দেখিও দুইবার, একবার এক্স অক্ষ বরাবর, একবার ওয়াই অক্ষ বরাবর লিখে বাসায় ট্রাই করে দেখিও। কিন্তু আমি তো যেহেতু প্রথম দুইটা ম্যাথ আমি দুই নিয়মেই করছি, সেহেতু আমার পরেরগুলা দুই নিয়মে করার দরকার নেই, ঠিক আছে? আশা করি তোমাদের উপর এইটুকু ভরসা আমি রাখতে পারবো। ওকে, তাহলে আসো দেখি পারি কিনা। একজন বলছে ভাইয়া পারছি না, দেখি আমি পারি কিনা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে তাকাও, বোর্ডে তাকাও, আসো। m1 এর মান m, u1 এর মান 9, ঠিক আছে? 9 কি আই ক্যাপ, কেন? এক্স অক্ষ বরাবর, তাই। এটা স্থির, তাহলে স্থির থাকলে এর তো বেগ শূন্য, তোর সাথে যা গুণ হবে সবই শূন্য। m1 তার ভর m, v1 এই কোণটা 30 ডিগ্রি। তাহলে দেখো তো, এদিকে তাকাও, বোর্ডে তাকাও, v1 cos 30 আই ক্যাপ, বুঝছো? লেখাবাদ সবাই বোর্ডে, v1 cos 30 আই ক্যাপ প্লাস v1 sin 30 জে ক্যাপ। কি লিখছি বুঝছো? বলো বুঝছো কিনা? এই যে এই বেগটাকে দুইটা উপাংশে ভেঙে ফেলছি 30 ডিগ্রি, তাহলে এদিক বরাবর v1 cos 30, বুঝছো? এগুলো আর লিখতে হয় না, এগুলো আর দেখাইতে হয় না, তুমি একবারে লিখতে পারবা। আর এটা v1 sin 30, ওকে? তাহলে v1 cos 30 আই ক্যাপ আর v1 sin 30 জে ক্যাপ। ঠিক একইভাবে m2 এর জন্য, ঠিক একইভাবে m2 এর জন্য তো m, তাহলে তার জন্য v2, এর জন্য v2। ভালো করে খেয়াল করবা, এটা খুব ভালো করে খেয়াল করবা। আমি এখানে নিচে লিখি প্লাস m। এবার এই v2 এর জন্য দুইটা উপাংশ, দেখো ভালো করে খেয়াল করবা, বোর্ডে কেউ লিখবা না, এক ফোঁটা লিখবা না কিন্তু। v2 cos 30 আই ক্যাপ মাইনাস v2 sin 30 জে ক্যাপ। কি হলো? কেন মাইনাস হলো? কেন মাইনাস হলো? এই যে দেখো, এই দিক আর এই দিক, এই কোণটা 30 হলে এই কোণটা 30, তাহলে এটা হচ্ছে v2 cos 30, ঠিক আছে? এটা v2 cos 30 আর এটা হচ্ছে v2 sin 30। তো v2 sin 30 কোন দিকে? v2 sin 30টা কোন দিকে? y অক্ষের ঋণাত্মক দিকে, তাই না? y অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে মাইনাস y অ্যাক্সিসের দিকে। সো এর আগে মাইনাস দিতে হবে। আর এটার আগে কেন প্লাস দিছি? কারণ এই y অক্ষের ধনাত্মক দিকে, দেখো এই যে প্লাস y অক্ষ আর এ হচ্ছে মাইনাস y অক্ষ, এই কারণে মাইনাস। তাহলে v2 হচ্ছে v2 cos 30 আই ক্যাপ মাইনাস v2 sin 30 জে ক্যাপ। কি বুঝলা? না বুঝলে কিন্তু জরিমানা হবে, বুঝছো? ওকে, তাহলে এইবার শেষ, ম্যাথ শেষ হয়ে গেছে। এবার এম ভ্যানিশ করে দাও, এম আর দরকার নেই। তাহলে কি পড়ে থাকলো দেখো তো, 9 আই ক্যাপ পড়ে থাকলো এই পাশে, আর ওই পাশে একটু সাজাই। তাহলে সাজালে কি পড়ে থাকলো? cos 30 √3/2, তাহলে √3/2 v1 আই ক্যাপ, sin 30 হাফ, তাহলে হাফ v1 জে ক্যাপ, তারপরে cos 30, তাহলে প্লাস √3/2 আই ক্যাপ, √3/2 v2 আই ক্যাপ, আর মাইনাস sin 30 হাফ, তাহলে হাফ v2 জে ক্যাপ। যেগুলাকে এক পাশে আর কে গুলাকে আইগুলাকে এক পাশে নাও। হ্যাঁ, 9i প্লাস, দেখো আমি একটু লিখতেছি ঢং করে, 0j, 9i 0j লেখা যায় তো নাকি? লিখতে তো পারি নাকি? এবার এখানে আই আছে, এখানে আই আছে, এই আয়ের দুটোকে একসাথে নাও,
ঠিক আছে, আয়ের দুটোকে একসাথে নিলে কি কি কমন যায় বলো তো দেখি। আয়ের দুটোকে একসাথে নিলে এটা √3/2 আই আই পিছনে নি v1 প্লাস v2 আই। দেখো তো লেখা যায় কিনা, বলো লেখা যায় কিনা, কোনটা কোনটা, এইটা আর এইটা। আই কমন যায়, √3/2 কমন যায়, v1 প্লাস v2। ঠিক আছে, এই যে √3/2 আর আই কমন নিয়ে নিলাম, বুঝতে পারছো? এবার আসো, এই যে এইটা আর এইটা থেকে কি কমন যায় দেখো, হাফ কমন যায়, যে কমন যায়, একটা v1 আর একটা v2। তাহলে এর জন্য হাফ v1 মাইনাস v2 জে ক্যাপ। এবার সহগ সমীকৃত বোঝো, সহগ সমীকৃত, সহগ সমীকৃত বোঝো কিনা বলো। সহগ সমীকৃত মানে হচ্ছে এই পাশে আয়ের সাথে কত আছে 9, আর এই পাশে আয়ের সাথে কত আছে √3/2 v1 প্লাস v2। তাহলে সহগ সমীকৃত মানে হচ্ছে সহগ সমীকৃত করে। তো সহগ সমীকৃত করে মানে হচ্ছে √3/2 v1 প্লাস v2, এটা ইকুয়াল টু 9। ওকে, এটা ইকুয়াল টু 9, ঠিক আছে, এটা ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে অতএব v1 প্লাস v2 এইটা ইকুয়াল টু হচ্ছে v1 প্লাস v2। আচ্ছা, সহগ সমীকৃত করে আগে আগে এই নিচের পার্টটা লিখি, এই পার্টটা লিখি, আগে আগে এই পার্টটা লিখি। বলো এই পার্টে কত আছে, এখানে হাফ v1 মাইনাস v2, আর এখানে কত আছে 0। তাহলে এইটা সমান সমান এইটা, যে এর সাথে এখানে যা আছে, যে এর সাথে ওই পাশে যা আছে, সহগ সমীকৃত করে। তাহলে হাফ v1 মাইনাস v2 এটা সমান সমান, যে এর সাথে 0 আছে 0, তাহলে হাফ ওই পাশে গিয়ে 0, তাহলে অতএব v1 সমান সমান v2। তাহলে v1 এর মান আর v2 এর মান সমান, বুঝলা? ওকে, কিন্তু আমাদের তো মান সমান দেখাইতে বলে না, আমাদের বলছে v1 আর v2 কত বের করো, v1 আর v2 কত বের করো। ওকে, এইবার তাহলে বাকিটা সহগ সমীকৃত করে বাকিটা। তাহলে আয়ের সাথে কত আছে, আয়ের সাথে আছে 9, আয়ের সাথে কত আছে, আয়ের সাথে আছে √3/2 v1 প্লাস v2। এই তো হয়ে গেল v1 প্লাস v2। এইবার এইবার যেহেতু v1 প্লাস v2 একটু জায়গা কম হয়ে গেছে, বুঝছো, বোর্ড ছোট হয়ে গেছে, একটা বড় বোর্ড কেনা লাগবে। ওকে, তাহলে ওই পাশে নিয়ে যাই, √3/2 v1 প্লাস v2 এটা ইকুয়াল টু 9। তাহলে এবার আসো, v1 আর v2 তো সেম, তাহলে v1 আর v2 যদি সেম হয়, তাহলে v1 এর জায়গাও v1, v2 এর জায়গাও v1, তাহলে 2v1, 2 কাটাকাটি, √3/2 2v1 ইকুয়াল টু 9, 2 কাটাকাটি। তাহলে অর্থাৎ v1 ইকুয়াল টু 9/√3, 9/√3 মানে 9/√3, 9/√3, 9/√3, ঠিক আছে। তাহলে 3√3, ইয়েস 3√3 মিটার পার সেকেন্ড। অতএব v1 এবং v2 দুটোরই মান হবে 3√3 মিটার পার সেকেন্ড। এই যে এবার শোনো না, এই উত্তরটা না আমি জানতাম, এইটুকু আমি জানতাম যে দুটোর বেগ একই আসবে, এইটুকু আমি জানতাম। কেমনে? দুটো বস্তুর ভর সমান, তারা একই কোণ করে চলে গেছে, তার মানে বেগও তো একই হওয়া উচিত। দুইটা বস্তুর ভর সেম, ভর যদি আলাদা থাকতো তাহলে এটা হইতো না। দুইটা বস্তুর ভর সেম, তারা একই কোণ করে, ওই পাশেও 30 এটাও 30 কোণ করে চলে গেছে, তাহলে তো তাদের বেগ তো সেম হবেই, এটা গেস করা যাইতো। কিন্তু বেগ যে কত সেটা আমি বলতে পারতাম না, তো সেটা মানটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, জিনাত বলছে আমিও জানতাম, গুড, ভেরি গুড। কি বুঝছো বলো দেখি। ওকে, ফারাবি নূর হিমেল বলছে 3√3 আনসার। হ্যাঁ, আজকে আমি দুটো গ্রুপে একসাথে লাইভ নিচ্ছি, বুঝছো, আমার অফলাইন ব্যাচও নিচ্ছি আর তোমাদের অনলাইন ব্যাচও নিচ্ছি। অফলাইন ব্যাচের গুলা ঘুমাই পড়ছে, এই যে কয়েকটা ক্লাস করতেছে। ইস্তিয়াক সর্দার পল্লব, ওকে, তাহলে বুঝলে তো ভালোই। তাহলে কঠিন কঠিন ম্যাথগুলো আগে করে ফেলছি, বুঝছো। এবার আসো দেখি দুই একটা সহজ সহজ ম্যাথ করি, দেখি।
5 6 লিখো 6 নম্বর। দুটি বস্তু সরি একটি বস্তু বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হয়ে দুটা টুকরায় পরিণত হলো, বিস্ফোরিত হয়ে দুটি টুকরায় পরিণত হলো, দুটি টুকরায় পরিণত হলো। টুকরাদ্বয়ের ভরবেগ যথাক্রমে, টুকরাদ্বয়ের ভরবেগ যথাক্রমে -2p_i ও pj, -2p_i বিস্ফোরিত হয়ে তিনটি টুকরায় পরিণত হলো। সরি এখানে তিনটি হবে, তিনটি টুকরা বিস্ফোরিত হয়ে তিনটি টুকরায় পরিণত হলো, তিনটি টুকরায় পরিণত হলো। দুটি টুকরা টুকরাদ্বয়ের বা দুটি টুকরার, এখানে লিখো দুটি টুকরার, দুটি টুকরার ভরবেগ যথাক্রমে এত ও এত হলে অপর টুকরার ভরবেগ কত? এমসিকিউ টাইপ কোশ্চেন। অপর টুকরার ভরবেগ কত? একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। এই একটা বস্তু, এই বস্তু বিস্ফোরিত হয়েছে, তো এটা বিস্ফোরণের আগে বিস্ফোরিত হয়ে তিনটা টুকরায় পরিণত হয়েছে। তো ধরো এই একটা টুকরা, বড় বড় হয়ে যাচ্ছে, এভাবে আঁকি, তিনটা টুকরা বিস্ফোরিত হয়ে তিনটা টুকরায় পরিণত হয়েছে। সরি, একজন বলছে বস্তু লিখছেন আর আমি লিখছি কচু, তাই তো লিখবাই। হ্যাঁ, কচু বিস্ফোরিত কেমনে হয়? এই পাগল। হ্যাঁ, কচু বিস্ফোরিত হয়েছে না একটা বস্তু, এই যে এই বস্তুটা বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হয়ে তিনটা টুকরায় পরিণত হয়েছে। ঠিক আছে, তিনটা টুকরায় পরিণত হয়েছে, এই যে তিনটা টুকরা। তো তিনটা টুকরায় পরিণত হয়ে এই একটা টুকরা যার ভরবেগ p1, এই ভরবেগটা p1, এটা হচ্ছে -2p i cap, আর এর ভরবেগটা এটা p2, এই p2টা হচ্ছে pj cap। তাহলে এর ভরবেগ p3টা কত এটা বের করতে বলছে, p3 কত এটা বের করতে বলছে। বুঝলা? এই দেখো আমি এই দিক দিছি, মানে তুমি ভাববা না যে এই দিকেই যাচ্ছে, আমি জাস্ট একটা ডিরেকশন দিছি আর কি, ভরবেগের জাস্ট একটা ডিরেকশন দিছি। তাহলে এটা p1 গিভেন, p1 দেওয়া আছে আমাদের, p2 দেওয়া আছে, আমাদের p3 বের করতে হবে। বলো তো কি করব? বলো। তৃতীয় বস্তুর ভরবেগের মান ও দিক চাইছে বা ভরবেগ চাইছে, ভরবেগের সংরক্ষণশীলতা। দেখো আগে তো বস্তুটা স্থির ছিল, তাহলে আগে এই যে টুকরোটা, এই টুকরার ভরবেগ কত ছিল সংঘর্ষের আগে? এটা আগে আর এটা সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের আগে প্রথম টুকরার ভরবেগ কত ছিল? 0। সংঘর্ষের আগে দ্বিতীয় টুকরা যা, তার ভরবেগ কত ছিল? 0। সংঘর্ষের আগে তো তার কোনো বেগ ছিল না। সংঘর্ষ মানে কি? এখানে বিস্ফোরণটাই সংঘর্ষ। আমি তোমাদেরকে ভরবেগের সংরক্ষণশীলতা খাটানোর নিয়ম শিখাই দিছি না, যে বিস্ফোরণ, ধাক্কা, সংঘর্ষ, তার আগের ঘটনাগুলো আদি আর পরের ঘটনাগুলো শেষ। তাহলে সংঘর্ষের আগে, বিস্ফোরণের আগে, তাহলে বিস্ফোরণের আগে এই যে এখানেই তো তিনটা টুকরা আছে, তিনটা টুকরা তো একসাথে আছে, একত্রিত হয়ে আছে, বিস্ফোরণের আগে একসাথে আছে না, তাহলে বিস্ফোরণের আগে যদি একসাথে থাকে, তাহলে এই টুকরার ভরবেগ 0, এই টুকরার ভরবেগ 0, এই টুকরার ভরবেগ 0, কারণ তিনটারই তো বেগ 0, মানে এই টুকরাটা টোটাল বেগ তো 0ই ছিল। তাহলে সংঘর্ষের আগে 0 0 0, ঠিক আছে, এই যে সামেশন অফ পি ইনিশিয়াল সমান সামেশন অফ পি ফাইনাল, তাহলে সংঘর্ষের আগে ওইটা। এবার আসো সংঘর্ষের পরে, দেখো সবকিছু ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। তাহলে সংঘর্ষের পরে এই বস্তুর ভরবেগ, তাহলে এটা হচ্ছে -2p i cap দেওয়াই আছে। এই বস্তুর ভরবেগ এটা হচ্ছে +pj cap, আর এই বস্তুর ভরবেগ এটা আমি জানি না কত, এটা আমি বের করতে চাই, p3টা আমি বের করতে চাই। কি ক্লিয়ার? সবাই বুঝছো?
সংঘর্ষের আগে এর কোনো বেগ ছিল না, স্থির ছিল, তাহলে সংঘর্ষের আগে 0 + 0 + 0। এবার সংঘর্ষের পর এর ভরবেগ এটা, এর ভরবেগ এটা, ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। সংঘর্ষের পর এর ভরবেগ কত বের করতে বলছে। তাহলে P1 P2 P3, সংঘর্ষের পরে P ফাইনাল P ফাইনাল P ফাইনাল, ঠিক আছে। তাহলে অতএব P3টা বের করতে হবে। তাহলে P3টা হবে 2P i ক্যাপ আর -P j ক্যাপ। ওকে, তাহলে এইটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে অ্যান্সার। এবার যদি তোমার ভরবেগের মান দরকার হয় তাহলে P3 = √2P স্কয়ার প্লাস -P তার স্কয়ার, তাহলে √4P স্কয়ার প্লাস P স্কয়ার, 5P স্কয়ার, তাই না? বলো 5P স্কয়ার, তাহলে √5P, এটা হচ্ছে P3। ঠিক আছে, যে মান কত, মান এইটা, আর দিক কত, কোন দিকে যাবে, ধরো কোন দিকে যাবে, তাহলে কোন দিকে যাবে সেই থিটা tan ইনভার্স y/x, y কত, -p, আর x কত, x হচ্ছে 2p, তাহলে tan ইনভার্স -1/2, tan ইনভার্স -0.5, তাহলে -26.56 ডিগ্রি। ঠিক আছে, বুঝছো? এইবার শোনো, এই ম্যাথটা করানোর উদ্দেশ্য, এখন তোমাকে আরেকটা ম্যাথ করাবো, বুয়েটে আসে একটা ম্যাথ। ঠিক আছে, এই যে গতবার মানে তারও আগের বার এই ম্যাথটা আসছিল। তো 7 নম্বর লিখো, খুব সুন্দর একটা ম্যাথ। 1 কেজি ভরের একটি বস্তু, 1 কেজি ভরের একটি বস্তু 1:3 অনুপাতে বিস্ফোরিত হলো। ঠিক আছে, বিস্ফোরণের পর সমান ভরের বস্তুদ্বয়, সমান টুকরাদ্বয় 30 মিটার/সেকেন্ড বেগে পরস্পরের সাথে লম্বভাবে চলে গেলে অপরটি কত বেগে কোন দিকে চলবে? কত বেগে কোন দিকে চলবে? ঠিক আছে, তাহলে তোমাদের একটু টাইম দিই না, একটু ভাবনা চিন্তা করার টাইম দিই, 1 মিনিট নাও, তুলে ভাবনা চিন্তা করো। ভাই এগুলা বইয়ে কত নম্বর? এগুলা বইয়ের নাই, যারা অফলাইন স্টুডেন্ট, এগুলা বইয়ের কোনো নম্বর নাই, এগুলা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, এক্সট্রা। ঠিক আছে, এখন অনলাইনে পড়তেছো, পড়ো, এক্সট্রা অনেক কিছু পড়ে নাও। তৌফিক এলাহি, ভাই আপনি আগে বলেননি যে লাইভ আসবেন, এটা তো এক্সট্রা লাইভ, এটা তো মূল ক্লাস না তোমাদের, যারা অফলাইন স্টুডেন্ট, তোমাদের মূল ক্লাস পরশু থেকে সকালবেলা, কাজ ক্ষমতা শক্তি। ওকে, দেখো এই ম্যাথটা খুবই সহজ, খুবই সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, অনেকভাবে করা যায়। তো আসো, এই একটা বস্তু, এটা বিস্ফোরণের আগে, এটা হচ্ছে বিস্ফোরণের আগে বস্তুটা রাখলাম। এবার এই বস্তুটা বিস্ফোরিত হয়ে গেছে। তো কিভাবে বিস্ফোরিত হয়ে গেছে বস্তুটা বিস্ফোরিত হয়েছে 3টা টুকরাতে, বিস্ফোরিত হয়ে গেছে 3টা টুকরা। বিস্ফোরণের পরে বস্তুটা 3টা টুকরা হয়ে গেছে। তাহলে আমরা একটু 3টা টুকরা একটু আঁকি, দেখো এদিকে তাকাও। এই একটা টুকরা, এই একটা টুকরা, এই দুইটা সমান ভরের টুকরা, আর এইটা হচ্ছে এদের ভরের 3 গুণ। কেমনে হইল? ওই যে বলে দিছে 1:3 অনুপাতে বিভক্ত হয়।
তাহলে এই যে এই টুকরাটা যদি হয় এম ভর, এই টুকরাটা যদি হয় এম ভর, তাহলে এই যে টুকরাটা, এই টুকরাটা হবে 3m ভর, বুঝলা? এই টুকরাটা হবে 3m ভর। তাহলে আমি একটু বিস্ফোরিত হয়েছে এই অবস্থা বুঝাই একটু আঁকি, যে বিস্ফোরিত হয়ে গেছে। এই যে এটা হচ্ছে 3m, এটা হচ্ছে 3m ভরের বস্তুটা। এইটা একটা টুকরা আর এইটা একটা টুকরা, ঠিক আছে? এই যে সমান ভরের দুটো টুকরা, এটা m, এটা m, আর এইটার ভর হচ্ছে 3m। কারণ আমাদের বলছে যে 1:1:3 অনুপাতে বিভক্ত হয়, তাহলে m m 3m ধরলাম। এবার কি বলছে? সমান ভরের দুটো টুকরো। সমান ভর কোনটা কোনটা? এইটা আর এইটা। তারা পরস্পরের সাথে লম্বভাবে, পরস্পরের সাথে, তাহলে এরা পরস্পরের সাথে লম্বভাবে এই যে এভাবে, এটা এক্স অক্ষের দিকে গেলে এটা ওয়াই অক্ষের দিকে, পরস্পরের সাথে লম্বভাবে। এটা যদি এক্স অক্ষের দিকে যায়, যদি এটা এক্স অক্ষ হয়, তাহলে এটা ওয়াই অক্ষের দিকে পরস্পরের সাথে লম্বভাবে, পরস্পরের সাথে লম্বভাবে উড়ে চলে গেছে, ঠিক আছে? পরস্পরের সাথে লম্বভাবে উড়ে চলে গেছে। তাহলে এই বস্তুটা কত বেগে কোন দিকে যাবে এটাই আমাদের দরকার, এটাই আমাদের চাইছে। এদের বেগ কিন্তু দেওয়া আছে, বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, বেগ 30 মিটার পার সেকেন্ড, এরও বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা যদি প্লাস এক্স অ্যাক্সিস বরাবর যায়, তো এটা গেছে প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর, পরস্পরের সাথে লম্বভাবে চলে গেছে, ঠিক আছে? ঠিক আছে, এটা বইয়ে আছে, হ্যাঁ এটা বইয়ে আছে। তাহলে এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর, এম ভরের একটা বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে ওয়াই অক্ষ বরাবর চলে গেছে। তাহলে দুইটা সমান ভরের বস্তু, দুইটা সমান ভরের বস্তু পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে সমকোণে 30 মিটার পার সেকেন্ড অর্থাৎ সমান বেগে চলে গেছে। তাহলে অপর বস্তুটা যেটার ভর 3m, সে কত বেগে কোন দিকে যাবে এইটা আমাদের বের করতে বলছে। কি ক্লিয়ার? প্রশ্নটা বুঝছো? এটা সংঘর্ষের আগের ঘটনা, এটা সংঘর্ষের পরের ঘটনা। তাহলে সংঘর্ষের আগে এখানেও তো তিনটা টুকরা আসলে ছিল, কিন্তু তারা একসাথে লেগেছিল, তাদের কারো কোনো বেগ ছিল না। তাহলে এই যে এই বস্তুটার বেগ যেটার ভর m, তার আদি বেগ u1 ছিল 0, এর আদি বেগ u2 ছিল 0, 3m ভর যেটা তারও আদি বেগ u3 এটা ছিল 0, বুঝছো? সংঘর্ষের আগে, ধাক্কার আগে, বিস্ফোরণের আগে। আর ধাক্কা বা বিস্ফোরণের পরে এইটা, এটা যদি m1 বলি তাহলে এটা হচ্ছে v1, এটা যদি m2 বলি তাহলে এটা হচ্ছে v2, আর এটা যদি m3 বলি তাহলে এটা হচ্ছে v3। ঠিক ক্লিয়ার? তাহলে এবার লিখে ফেলো, ভেক্টর ফরম্যাটে লাইনটা লিখে ফেলো। বিস্ফোরণের আগে আর বিস্ফোরণের পরে, সামেশন অফ পি ইনিশিয়াল বিস্ফোরণের আগে, সামেশন অফ পি ফাইনাল বিস্ফোরণের পরে, সবচেয়ে সহজ ম্যাথ। তাহলে আসো আমরা যদি হিসাব নিকাশটা লিখতে চাই, তাহলে m1 u1, m2 u2 ভেক্টর ফরম্যাটে, হ্যাঁ, m3 u3 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 m3 v3। নাও এবার খালি দেখে দেখে, চিত্র দেখে দেখে মান বসাবা। বলো এটা কত হবে? বলো এটা কত হবে? 0, এটা 0, এটা 0। স্থির ছিল তো, বিস্ফোরণের আগে তো কোনো বেগ ছিল না, বিস্ফোরণ হওয়ার পরে এর বেগ আছে, এর বেগ আছে, এর বেগ আছে। বিস্ফোরণে হওয়ার আগে তো তিনটারই বেগ ছিল 0। ওই যে নৌকার একটা ম্যাথ করেছিলাম না, নৌকা থেকে বালকরা লাফ দিয়ে পড়লো, ওই একই ম্যাথ কিন্তু এটা। ওটা ছিল লিনিয়ার মোশন, একমাত্রিক ক্ষেত্র, এটা দ্বিমাত্রিক ক্ষেত্র। এই হচ্ছে পার্থক্য, এই ছাড়া আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ওকে। তাহলে m1 হচ্ছে ধরো এটা m, তার বেগ 30, বলো 30 কি হবে? 30 i ক্যাপ। এটা m2, তার মান m, 30 j ক্যাপ। আর m3 3m, আর এটা হচ্ছে v3। ওকে ডান। v3টা বের করতে হবে। তাহলে v3 বের করলে m m m ভ্যানিশ করে দাও, m m m ভ্যানিশ করে দাও। তাহলে অতএব v3 এটা ইকুয়াল টু মাইনাস 30 i ক্যাপ মাইনাস 30 j ক্যাপ ডিভাইডেড বাই 3। তো একবারে লিখি, বড় হয়ে গেছে না, 10 i ক্যাপ মাইনাস 10 j ক্যাপ, এই যে এত মিটার পার সেকেন্ড, বুঝলা? তাহলে এবার বেগের যদি মান চাই, ধরো v3 মান যদি চাই 10 স্কয়ার 10 স্কয়ার, তাহলে 2 10 স্কয়ার, দ্যাট মিনস 10√2 মিটার পার সেকেন্ড। ওকে। আর যদি কোণের মান বের করতে চাই তাহলে tan ইনভার্স, দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে -10 কোন কোয়াড্রেন্টে বলো তো দেখি, কোন কোয়াড্রেন্টে দেখি যদি বুঝতে চাও। কোণের মানটা আমি এখান থেকে পাবো 45 ডিগ্রি, সেটা ঠিক আছে, কিন্তু কোন কোয়াড্রেন্টে, কোন দিকে চলে গেছে বস্তুটা, কোন দিকে চলে গেছে বলো তো? বস্তুটা চলে গেছে, এইটা এক্স অক্ষ, দেখো এখানে প্লাস প্লাস,
তাই না? এখানে প্লাস তারপরে মাইনাস, এখানে মাইনাস তারপরে প্লাস, আর এখানে মাইনাস মাইনাস। তাহলে এই কোয়াড্রেন্টে, চতুর্থ কোয়াড্রেন্টে, অর্থাৎ এই বস্তুটা বিস্ফোরণের পরে, এই যে বিস্ফোরণের পরে এই যে বস্তুটা ছিল যার ভর 3m, সে এই দিক বরাবর চলে গেছে, এদিক বরাবর চলে গেছে। কত কোণ করে? এক্স অক্ষের সাথে এই যে 45 ডিগ্রি, এই যে এই কোণটা আমরা বের করছি কিন্তু 45 ডিগ্রি। তাহলে ধনাত্মক এক্স অক্ষের সাথে কত বলো তো? ধনাত্মক এক্স অক্ষের সাথে কত? ধনাত্মক এক্স অক্ষের সাথে এই কোণটা, দ্যাট মিনস 135 ডিগ্রি। তাহলে ধনাত্মক এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি করে। ওকে, হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে ধনাত্মক এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ। ঠিক আছে, আমরা এই যে মাইনাস মাইনাস, তাহলে বুঝতে হবে মাইনাস মাইনাস, তার মানে এই যে থার্ড কোয়াড্রেন্ট যেখানে ধনাত্মক এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি আর এই দিকের সাথে হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের কিন্তু এখানে থেকে অ্যান্সারটা তো আর মানে 135 আসবে না, 45 আসবে। তাহলে এটা বুঝতে হবে কোন কোয়াড্রেন্টে 45, তার মানে বুঝতে হবে ধনাত্মক এক্স অক্ষের সাথে 135। কি ক্লিয়ার? এই একটা মেথড, এই ম্যাথটা করার আরেকটা মেথড আছে, আরেকটা সুন্দর মেথড আছে। ঠিক আছে, সহজ সুন্দর একটা মেথড আছে। তো আসো সেই মেথডটা একটু দেখাই তোমাকে। ঠিক আছে, কেউ কেউ ধরো এই মেথডে করবে। এর মনে করো একটা মেথড আছে হচ্ছে ওই যে দ্বিমাত্রিক ক্ষেত্রে দুইবার, একবার এক্স অক্ষ বরাবর একবার ওয়াই অক্ষ বরাবর। ভাই ওইভাবে করতে গেলে তোমার আর বুয়েটে চান্স পাওয়া হবে না। যদি স্বপ্ন থাকে তাহলে আর চান্স পাওয়া হবে না, কারণ ওইভাবে অনেক বড় হবে। একবার এক্স অক্ষ বরাবর একবার ওয়াই অক্ষ বরাবর, হিসাবটা অনেক জটিল হবে। ঠিক আছে, তো তুমি এইভাবে করলে হিসাবটা সহজ। এবার আরো সহজ আর একটা হিসাব আছে, একেবারে একটা ফ্লিংস মেথড যেটা। তাহলে আসো বুঝি। এইটা হচ্ছে বস্তুটা ছিল বিস্ফোরণের আগে, তাহলে বিস্ফোরণের আগে এই হচ্ছে বস্তুটা। এবার আসো বিস্ফোরণের পরে। তাহলে বিস্ফোরণের পরে এই যে তিনটা বস্তু বিস্ফোরণের পরে। তাহলে দেখো, এটার ভর m, এটার ভর m, এটার ভর 3m। তো বলা হচ্ছে সমান ভর দুইটা পরস্পরের সাথে 30 মিটার পার সেকেন্ড কোণ করে লম্বভাবে চলে যায়। এটা আমাদের বলে দেওয়া আছে। এবার একটু আসো, ফিল করতে হবে, লেখা বাদ দাও। ঠিক আছে, এটা পুরো ফিলিংস মেথড, লেখা বাদ দাও, ফিল করে করে উত্তর। তুমি নৌকা থেকে লাফ দিয়ে সামনের দিকে গেলা, নৌকা কোন দিকে যাবে বলো? নৌকা কোন দিকে যাবে? নৌকা যাবে পিছনের দিকে, তাই তো? তাহলে তুমি গেলা সামনের দিকে, নৌকা কেন পিছনের দিকে গেল? ভরবেগ সংরক্ষণশীল রাখতে হবে। তুমি যদি সামনের দিকে তোমার ভর আর বেগের গুণফল যদি +12 হয়, সামনের দিকে +12 হয়, তাহলে অবশ্যই নৌকাকে পিছনের দিকে সরে যাইতে হবে সেম ভর বেগে -12, যাতে ভর বেগ যোগ করে টোটাল ভর বেগ যোগ করে কত হয়? 0 হয়। কি তাই তো? কথা বুঝছো? একটা বন্দুক থেকে গুলি ছুড়ে গেল, একটা বন্দুক থেকে গুলি ছুড়ে গেল সামনের দিকে। তো একটা বন্দুক থেকে গুলি যে বেগে চলে যাবে, যে ভর বেগে চলে যাবে, বন্দুক কিন্তু সেম ভর বেগে পিছনের দিকে ধাক্কা খাবে। তাহলে গুলির ভরবেগ সামনের দিকে যা, ভরবেগ সংরক্ষণশীল রাখতে গিয়ে বন্দুককে সেম ভরবেগে পিছনের দিকে সরে আসতে হবে। একটা বাঘের ম্যাথ করেছিলাম না? একটা বাঘ ধেয়ে আসতেছে সামনের দিকে, বাঘটাকে থামাইতে গেলে তোমার গুলি ছুটতে হবে। তো এতগুলা গুলি ছুটতে হবে যাতে গুলি ছুড়ে তুমি বাঘের যে ভরবেগ আছে সেই ভরবেগের সমান ভরবেগ বিপরীত দিক থেকে দিতে পারো, তাহলে বাঘ থেমে যাবে। মনে পড়ে? কি ক্লিয়ার? তাহলে নৌকা থেকে তুমি যে ভরবেগ নিয়ে সামনের দিকে লাফ দিলা, নৌকা কিন্তু সেম ভরবেগে পিছনের দিকে চলে আসবে, যাতে ভরবেগ যোগ করে 0 হয়। একটা বন্দুক থেকে গুলি যে ভরবেগে সামনের দিকে বের হয়ে গেল, বন্দুককে সেম ভরবেগে পিছনের দিকে ধাক্কা খাইতে হবে, তাহলে ভরবেগ সংরক্ষণশীল থাকবে। এবং সেটাই তো হয়, দেখো তো, mv = -mv, বলো হয় কিনা? গুলির ভর, গুলির বেগ, গুলির ভরবেগ। তাহলে গুলির যে ভরবেগ মাইনাস, এই যে মাইনাস, বন্দুকের সেই ভরবেগটা প্লাস। ঠিক আছে, এই মাইনাসটা আসলে বিপরীত দিক বুঝাচ্ছে। এই মাইনাসটা কি বুঝাচ্ছে? যে বন্দুকের ভরবেগ যেদিকে, গুলির ভরবেগ তার বিপরীত দিকে, অথবা গুলির ভরবেগ যেদিকে, বন্দুকের ভরবেগ তার বিপরীত দিকে। কথা কি বুঝলা? ক্লিয়ার? তাহলে আমরা সেই কনসেপ্টটা খাটাবো। দেখো, যদি এমন হইতো দুটো দুটো টুকরাতে পরিণত হয়েছে, এই বস্তুটা বিস্ফোরিত হয়ে দুটো টুকরা হয়েছে, তাহলে এই টুকরাটা ওই যে গুলি বন্দুকের মতো, এই টুকরাটা যে ভরবেগ নিয়ে এদিকে যাইতো, এই টুকরাটাকে অবশ্যই সেম ভরবেগ নিয়ে এদিকে আসতে হইতো। কি তাই না? বলো তো, বলো তাই না? যদি দুটো টুকরা হইতো, তাহলে এই টুকরাটা যে ভরবেগ নিয়ে এদিকে চলে যাইতো, তাহলে এই টুকরাটা সেম ভরবেগ নিয়ে এদিকে আসতো। আমি যদি বলি ধরো 10 কেজি ভরের একটা বস্তু, এটা 4 কেজি আর এটা 6 কেজি, এভাবে বিস্ফোরিত হলো। বিস্ফোরিত হয়ে 4 কেজি যদি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়, তাহলে 6 কেজি বস্তুটা কত বেগে যাবে আমরা কিভাবে বের করতাম? তাহলে 4 × 10 = -6 গুণ বেগ ভি, ভি বের করে ফেলতাম। কি ক্লিয়ার? অর্থাৎ এর ভরবেগ সামনের দিকে যা, সমান ভরবেগ এর পিছনের দিকে তাই হইতে হবে।
তাহলে সেম কনসেপ্ট আমরা এখানে খাটাবো, কিন্তু ঝামেলা লাগছে কি জানো, ঝামেলা লাগছে এখানে এই দুইটা বস্তু আর এই হচ্ছে আরো একটা বস্তু, তিনটা বস্তু টোটাল। তাহলে একটা কাজ করি আমরা, যেহেতু বস্তু দুটো, তাহলে এই দুটোর ভর বেগের আমরা লব্ধিটা বের করে ফেলি, এই দুইটা বস্তুর ভর বেগের লব্ধি বের করে ফেলি। তাহলে ভরবেগ, তো ভরবেগকে কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে। তাহলে এটা P1 বললাম, এর ভরবেগটাকে বললাম P1। ভর আর বেগের গুণফল, ভর হচ্ছে m, বেগ হচ্ছে 30, তাহলে 30m ভর আর বেগের গুণফল। তাহলে এর ভরবেগটা বলো তো, ভরবেগের দিক কোন দিকে হয়, বেগের দিক যেদিকে সেদিকে, ভরের তো কোনো দিক নাই, তাই না, বেগের দিক যেদিকে সেদিকে। তাহলে ভরবেগের দিক এই যে এটা হচ্ছে P1 এর দিক, এটা P1 এর দিক, ওকে ডান, এই যে এটা P1 এর দিক। তাহলে P1 এর দিকটা বুঝে গেলাম। এবার আসো P2 বের করবো, P2 ভরবেগ। তাহলে ভর আর বেগের গুণফল 30 × m, তাহলে এর ভরবেগটা এদিকে, এর ভরবেগটা এদিকে। তাহলে এটা P1, এটা P2, এটা P1, এটা P2, এই দুইটার লব্ধি করব। তাহলে এই দুইটার লব্ধি ভরবেগ এদিকে যাবে না, এই দুটোর লব্ধি ভরবেগ যাবে এই বরাবর, লব্ধি ভরবেগ এটাকে আমি বললাম P। তাহলে P = √P1² + P2²। তাহলে √30m তার স্কোয়ার প্লাস 30m তার স্কোয়ার। তাহলে কত থাকলো এখানে 230m², তাহলে 30m√2, 30m√2, ওকে ডান। তাহলে এই ভরবেগটা আর নাই, এই ভরবেগটা আর নাই, কেন নাই, কারণ ওই দুটা লব্ধি করে ফেলছি, তাই ওই দুইটা আর নাই, ঠিক আছে, তাই ওই দুইটা আর নাই, কি ক্লিয়ার। তাহলে এই দুইটা বস্তুর m ভরের দুইটা বস্তুর লব্ধি ভরবেগ এদিকে, m ভরের দুইটা বস্তুর লব্ধি ভরবেগ এদিকে। তাহলে ভরবেগটা সংরক্ষণশীল থাকতে গেলে তুমি বলো কি হইতে হবে, এই বস্তুটা P1 আর P2 এই দুটো বস্তুর ভরবেগের লব্ধি এদিকে, তাহলে ভরবেগ সংরক্ষণশীল থাকতে গেলে কি হইতে হবে, কেউ একজন বলো কি হইতে হবে। অবশ্যই 3m ভরের বস্তুটাকে সেম ভরবেগ নিয়ে বিপরীত দিকে আসতে হবে, সেম ভরবেগ নিয়ে বিপরীত দিকে আসতে হবে। তাহলে এই যে 3m ভরের যে বস্তুটা, তার বেগটাকে আমি বললাম V3, তাহলে তার ভরবেগটা হচ্ছে P3। তাহলে এবার বলো P3 কত হবে, যদি ভরবেগ সংরক্ষণশীল হইতে হয় তাহলে P3 কত হইতে হবে বলো, যদি ভরবেগ সংরক্ষণশীল হইতে হয় তাহলে P3 কি হইতে হবে, এই P3টা হবে P এর সমান কিন্তু বিপরীত, এই যে মাইনাস, P এর সমান কিন্তু বিপরীত, সো এটা মাইনাস, কি ক্লিয়ার, কথা কি বুঝছো, ক্লিয়ার। একেবারে জাস্ট ফিলিংস, যে তুমি যে ভরবেগ নিয়ে নৌকা থেকে লাফ দিলা, নৌকা সেম ভরবেগে পিছনের দিকে ছুটে যাবে। তাহলে এই দুইটা বস্তু ছুটে গেছে এইভাবে, তাহলে এদের লব্ধি ভরবেগ এটা, তাহলে এরা দুইটা যদি এদিকে ছুটে যায়, লব্ধি ভরবেগ এটা, তাহলে অবশ্যই ভরবেগ সংরক্ষণশীল হওয়ার জন্য একে বিপরীত দিকে যাইতে হবে, কি ক্লিয়ার, একে বিপরীত দিকে যাইতে হবে। তাহলে P3 = হচ্ছে -P। তাহলে P3 এর মানটা বের করব, তো P3 হচ্ছে 3m × V3, 3m V3 আর -P হচ্ছে এটা 30m√2, m কাটাকাটি। তাহলে অতএব দেখো তো V3 মানটা মিললো কিনা, মাইনাসটা হচ্ছে দিক প্রকাশ করছে, মান মিললো কিনা দেখো 10√2 m/s, দেখো মান মিলছে কিনা, এই যে ঠিক আছে। এবার কোন দিকে, দিক তো চিত্রেই দেখা যাচ্ছে, দিকটা তো চিত্রেই দেখা যাচ্ছে, বলো এটার মান বেশি না এটার মান বেশি, বলো সরি এটার মান বেশি, কোনটার মান বেশি বলো, এটার মান বেশি না এটার মান বেশি, দুটোর মান সমান, দুটোর মান সমান থাকলে লব্ধি 45 ডিগ্রি কোণ 90-কে 2 ভাগ করে যাবে, লব্ধি 90-কে 2 ভাগ করে যাবে, ওকে। তাহলে এটা 45 ডিগ্রি, ওকে ডান। তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় নিজেই বলবা এই কোণটা কত ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি, টোটাল কোণ 180, টোটাল এই কোণ 180, 180 থেকে 45 বাদ দাও, তাহলে এটা কত ডিগ্রি, 135 ডিগ্রি, ওকে। টোটাল কোণটা তো 180, তা থেকে 45 বাদ দাও, তাহলে এটা 135 ডিগ্রি, কি ক্লিয়ার। তাহলে অ্যাঙ্গেল থেটা, এটা পজিটিভ x অক্ষের সাথে প্লাস x অক্ষের সাথে, তো প্লাস x অক্ষ মেনশন করে দিবা, যদি না পারো তাহলে এভাবে বলবা যে কোনো একটা ভরের সাথে, সমান ভরের সাথে, সমান ভরের বেগের দিকের সাথে, সমান ভর এটার সাথে বা এটার সাথে, যে কোনোটার সাথে, এর সাথেও 135, এর সাথে 135, ঠিক আছে। তাহলে সমান ভরের বেগের দিকের সাথে 135 ডিগ্রি কোণে 10√2 m/s বেগে, এত বেগে যাবে, শেষ, কি বুঝছো, ওকে গুড। এটা কিন্তু বইটা আসে ম্যাথ, তো এইভাবে করলে দেখো কত ইজিলি করা যাচ্ছে।
দাদা বোর্ডের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করলে প্রিন্ট করতে সুবিধা হয়। তোমার কেন প্রিন্ট করতে হবে? তুমি খাতায় তুলবা, প্রিন্ট কেন করবা? এটা খুব বাজে অভ্যাস, ঠিক আছে? প্রিন্ট কেন করতে হবে? প্রিন্ট করতে টাকা নষ্ট, পৃষ্ঠা নষ্ট, কাগজ নষ্ট, ঠিক আছে? কাগজ নষ্ট মানে গাছ নষ্ট, তাই না? তাহলে এটা কি করবা? খাতায় তুলবা। ওকে, তাহলে আর একটা ম্যাথ করি, আসো একটা ম্যাথ করি, ছোট্ট একটা ম্যাথ। কত নম্বর গেল এটা? 7, 8, 20 কেজি ভরের একটি বোমা, ভরের একটি বোমা খাড়া উপরের দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হলো, বেগে ছড়া হলো, ভূমি থেকে ছড়া হলো। 2 সেকেন্ড পর বোমাটি বিস্ফোরিত হয়ে 12 কেজি ভরের একটি খণ্ড, 12 কেজি ভরের একটি খণ্ড 250 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব দিকে উঠে গেলে অপর খণ্ড কত বেগে কোন দিকে যাবে? অপর খণ্ড কত বেগে কোন দিকে? অপর খণ্ড কত বেগে কোন দিকে চলবে? নাও চলো 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 চলো। আফিয়া বলছে ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। নিউক্লিয়ার বোম না, নর্মাল বোম। তাহলে কি বলছে? 20 কেজি ভরের একটি বোমা। আসো এখান থেকে আঁকি। এই যেটা ভূমি, এই ভূমি থেকে 20 কেজি ভরের বোমাটা তুমি ছুড়ে দিছো। তো কত বেগে ছুড়ে দিছো বলো তো? কত বেগে? আদি বেগ কত? কই 20 কেজি ভরের একটি বোমা 100 মিটার পার সেকেন্ড বেগে ছড়া হয়েছে, 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছো। আগে বিস্ফোরণ বাদ দাও, আগে তুমি বলো যে তুমি যে ছুড়ে দিলা 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলা, বিস্ফোরিত হয়েছে কয় সেকেন্ড পরে সেটা বলো আগে। বিস্ফোরিত হয়েছে কয় সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে। তো 2 সেকেন্ড পর কি বোমা তোমার হাতে বসে আছে? তোমার হাতে বসে থাকলে তো তুমি উড়ে গেছো। তাহলে 2 সেকেন্ড পর তুমি তো বোমা ছুড়ে দিছো উপরের দিকে, তাহলে 2 সেকেন্ডে বোমাটা কিছু দূর উপরে উঠে গেছে। তাহলে তুমি আগে দেখো 2 সেকেন্ডে কত উপরে উঠে তার বেগ কত হয়েছে আগে সেটা দেখো। তাহলে 20 কেজি ভরের বোমাটা 2 সেকেন্ড পর তার অর্জিত বেগটা দেখো। এই অর্জিত বেগ, এই অর্জিত বেগটাকে আমরা কি বলবো? ইউই বললাম। ধরো এই অর্জিত বেগটা, এটাকে ইউ বললাম। তাহলে এখানকার আদি বেগ 0, এখানকার ইউটা বের করতে হবে। তো এই ইউটা মানে তো নর্মালি আমাদের ভি আর কি, আমরা যেভাবে ভিটা বের করি। তাহলে বলো এই বেগটা বের করা যাবে কিনা, এই বেগটা হিসাব করা যাবে কিনা? এই পাশে লিখি যে 2 সেকেন্ড পর তার বেগ কত হবে। তো নর্মালি আমরা বেগ কি লিখি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, না এরকম লিখি না? ইউ মাইনাস জিটি। কি ক্লিয়ার? যে ভিটা আমি জানি না প্লাস নাকি মাইনাস জানি না, ইউ কোন দিকে? উপরের দিকে। এই যে আদি বেগ, এটা ইউ কোন দিকে? উপরের দিকে। সো এটা প্লাস, এই যে সামনে প্লাস, এটা কি ইউ ড্যাশ দিই তাহলে সুন্দর হবে। এটা ইউ ড্যাশ হোক, তাহলে এই যে ভিটা হচ্ছে ইউ ড্যাশ। ওকে, তাহলে এটা কোন দিকে? উপরের দিকে, সো পজিটিভ। আর জি এর আগে অলওয়েজ মাইনাস, আর ইউ ড্যাশ আমি জানি না পজিটিভ কি নেগেটিভ। তাহলে এবার আসো, এই ইউ এর মান হচ্ছে প্লাস 100, জি 9.8 গুণ হচ্ছে 2। তাহলে 2 সেকেন্ড পর বোমার বেগ হচ্ছে 100 বিয়োগ 9.8 গুণ 2, তাহলে 80.4 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর বোমার বেগ। এইবার আসো বিস্ফোরণ। তাহলে এই বেগটা পেয়ে গেলাম 80.4। কোন দিকে? উপরের দিকে, সো প্লাস। উপরের দিক মানে প্লাস, আমি উপরের দিকটাকে ধরছি প্লাস, ঠিক আছে? তাহলে নিচের দিকগুলো হবে মাইনাস। এত মিটার পার সেকেন্ড। এইবার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরে দুটো টুকরাতে পরিণত হয়েছে। এই একটা টুকরা, এই একটা টুকরা, দুটো টুকরা পরিণত হয়েছে বিস্ফোরণের পরে। তো একটা টুকরার ভর 12 কেজি, না? হ্যাঁ,
একটা টুকরার ভর 12 কেজি এবং সে উলম্ব দিকে, ভালো করে খেয়াল করো, উলম্ব দিকে মানে উপরের দিকে, তাহলে এটাকে আমি বললাম m1, ঠিক আছে। তো m1 এর বেগ v1 উলম্ব দিকে, তাহলে পজিটিভ প্লাস উপরের দিকে পজিটিভ 250 মিটার পার সেকেন্ড। এই বস্তুটার ভর m2, তাহলে সে কত বেগে যাবে আমি জানি না, উপরে না নিচে আমি জানি না, সো আমি এর দিক দিবই না। তাহলে এই v2টা আমাদের বের করতে হবে। আচ্ছা বলো তো m2টা কত, বলো দেখি m2টা কত, m2 কত বলো বলো বলো। m2 8, গুড, কারণ 20 কেজি, এটা যদি 12 কেজি হয় তো এটা তো 8 কেজি। তাহলে এইবার আসো এই জায়গাটুকুতে এবার ভরবেগের সংরক্ষণশীলতা খাটাও। তাহলে এটা হচ্ছে আদিতে বিস্ফোরণের আগে আর এটা হচ্ছে বিস্ফোরণের পরে, বুঝছো? এই যে বিস্ফোরণের আগে বিস্ফোরণের পরে, তাহলে বিস্ফোরণের আগে বস্তুর ভর m, বস্তুর বেগ u ড্যাশ, বিস্ফোরণের পরে m1 v1, বিস্ফোরণের পরে m2 v2, ঠিক আছে। সামেশন অফ পি ইনিশিয়াল সামেশন অফ পি ফাইনাল, এটা। তাহলে আসো হিসাব লিখি। এই বস্তুটার ভর কত 20, বেগ কত ছিল বিস্ফোরণের আগে 80.4 উপরের দিকে, সো প্লাস। m1 বস্তুটা কত 12 কেজি, বস্তুর বেগ v1 কত প্লাস 250, m2 কত 8 কেজি, v2 কত চাই বের করতে, তাহলে অতএব v2টা বের করবো না, v2টা বের করবো। তাহলে 20.80 ইন্টু 4, 20 ইন্টু 80 ইন্টু 4, 80.4, এটা মাইনাস 12 ইন্টু 250, যা হবে তাকে 8 দিয়ে ভাগ, 174 মাইনাস 174। কেন মাইনাস আসলো, কেন মাইনাস আসলো বলো, এটা কোন দিকে, এটা কোন দিকে মাইনাস আসছে, এটা কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে। অর্থাৎ তুমি ওখানে দাঁড়ায় থাকলে কিন্তু বিপদ, বোমা ছুড়ে তুমি এখানে দাঁড়ায় থাকো না কিন্তু, ঠিক আছে, কারণ 174 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু নিচের দিকে খাড়া, নিচের দিকে নামতেছে। তাহলে খবরদার বোমা ছুড়ে দৌড় দাও, ওখানে দাঁড়ায় থাকলে কিন্তু বিস্ফোরিত হয়ে তোমার গায়ে এসে লাগবে একটা টুকরা, 8 কেজি ভরের টুকরা কিন্তু তোমার মাথায় এসে পড়বে। কি ক্লিয়ার? স্বাভাবিক। তাহলে একটু ফিল করো, আমরা অনেক সময় বাজি ফুটাই না, বাজি ফুটাই না, ধরো একটা বাজি এভাবে ধরে ছুড়ে দিছি উপরের দিকে, তো উপরের দিকে গিয়ে বিস্ফোরিত হয়ে গেছে, তো বিস্ফোরিত হয়ে দুটো টুকরা হয়েছে, একটা টুকরা সাই করে উপরের দিকে চলে গেছে, তাহলে আর একটা টুকরা সুই করে নিচের দিকে চলে আসছে, বুঝছো? ঠিক আছে। একজন বলছে প্যারা নাই, অনলি 8 কেজি, একটা 8 কেজি ভরের একটা ইট মাথার উপরে ফেলে দেখিস কেমন লাগে, ঠিক আছে। তাহলে কি হলো, একটা বোমা 20 কেজি ভরের ছুড়ে দিছি 100 মিটার পার সেকেন্ড বেগে, 2 সেকেন্ড পরে বিস্ফোরিত হয়ে গেছে। বিস্ফোরিত হয়ে একটা টুকরা কোথায় গেল, উপরে সাই করে উপরে, আর একটা টুকরা সুই করে নিচের দিকে। কি ক্লিয়ার? ওকে ওকে, তাহলে অনেকগুলো ম্যাথ করলাম আজকে, প্রায় 2 ঘন্টা পড়তে যাচ্ছি। তাহলে আজকে এখানে শেষ করি নাকি? এই তো। তাহলে বলো তোমরা ভালো আছো, বলো তোমাদের কি একটা আনমিউট করবো নাকি আজকে? আজকে মনটা ভালো আছে, আনমিউট করি। কিন্তু তোমরা যে একসাথে কথা বলো তখন তো আমি কিছুই শুনতে পারি না, তোমরা যে সব একসাথে কথা বলো কিছুই তো শোনা যায় না। করবো করবো আনমিউট করবো, করলাম। বলো কিছু বলতে চাইলে বলো। ওই ব্যাপে আসতেছি দাদা, আসো আসো, চলে আসো, ওই ব্যাপে চলে আসো ভাই। 4 অধ্যায়ের ক্লাসগুলো গ্রুপে আপলোড দিয়ে দেবো, হ্যাঁ দিব, কোনো সমস্যা নেই, দিচ্ছি তো গ্রুপে আপলোড তো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা অফলাইন স্টুডেন্টরা বহুত লাকি, অফলাইনে পাইতেছো, পরীক্ষা দিতে পারতেছো, আবার অনলাইন ক্লাসগুলো পাইতেছো, হ্যাঁ তোমরা বহুত লাকি যারা অফলাইনে আছো। আনমিউট যে করলাম, আনমিউট তো করলাম, হইল না? হ্যাঁ করছি তো। মুরাদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কে রাজশাহী থেকে? হ্যাঁ হ্যাঁ, চলে আসো, দেখা করতে চলে আসো। হ্যাঁ কি করবো?
হুম। ও, মাঝে মাঝে মোটিভেশন দিব। আচ্ছা ঠিক আছে, হইও। হ্যাঁ, স্থির তরিত আমি পড়াবো, চলো তরিত আমি পড়াবো, তোমাদের বড় বড় চ্যাপ্টারগুলো আমি পড়াবো, চিন্তা নাই। আর তোমরা কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে আর্কাইভে আমার ক্লাস পাবা। যে ক্লাসটা আমি ধরো লাইভে নিব না, সেই ক্লাসটা তোমরা আর্কাইভে পাবা, কোনো টেনশন নেই। এই অধ্যায় অনেক বড়, এই অধ্যায় শেষ করতে আরো অনেক ক্লাস লাগবে, এই অধ্যায় তো এখনো শুরুই হয়নি। ঠিক আছে, এই কারণে তো আমি বড় বড় ক্লাস নিচ্ছি। আর 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 কারো কথা শুনবো না, একসাথে 10-12 জন কথা বলা শুরু করছে। হ্যাঁ, ওকে, টাটা। থাকো থাকো থাকো, টাটা, আজকের মতো শেষ, আজকের মতো বিদায়। হাই রে হাই। হ্যাঁ, শুধু একটু আনমিউট করলেই হয়েছে, আনমিউট করলে সব একেবারে ঝাঁপাই পড়ে। ক্লাস করিও, রেগুলার ক্লাস করিও, ক্লাস কিন্তু জমায় রাখিও না, জমায় রাখলে কিন্তু খুবই বিপদ, বুঝছো? দাদা আগের ম্যাথটা তো লম্বভাবে ছিল, তাহলে মাইনাস ওয়াই অ্যাক্সিস আর, হ্যাঁ হ্যাঁ তুমি অ্যাক্সিস ধরে করতে পারতা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখি এখানে তোমাদের 3টা করে ক্লাস নিতে পারি কিনা, দেখি অপার ভাইয়ের কয়েকটা ক্লাস বন্ধ দিয়ে আমিও ক্লাস নিয়ে নিতে পারি। ওকে, ওয়েট ভাই, আমরা এই ম্যাথটা পাই নাই, এই যে পাও নাই বলে তো করাই দিলাম, এই কারণে তো তোমাদের অ্যাড করছি।